তা ওদের ওইখানে আমরা এক রাত ছিলাম, আমাদের ওর ফ্রেন্ডের এক বাসায় আমাদের থাকতে দিয়েছিল এক রাত। তারপরে ও রাত্রে যখন দুধ খেতে চায় না, তখন আমি বলছি তুমি না খেলে আমিও খাবো না। আমার 35 রানিং। তো তাসরিন, আপনি কি অনুষ্ঠানটা শুনতেন আগে থেকে? আমি আগে শুনতাম না, তো মেয়ের পরীক্ষার জন্য আমি টিভির কানেকশনটা অফ করে দিই। তখন যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন মা মেয়ে দেখা শোয়ার আগে তখন আপনাদের এই রেডিওর মা আর মেয়ে দুজনে মিলে একসাথে শোনেন? হ্যাঁ, ও শুনে। ও ভেরি গুড, শি ইজ সো কিউট। ওর বয়স কত? ওর বয়স এবার 9 চলে। শি ইজ মাশাআল্লাহ সো কিউট। এবং ও আছে, ও আমাদের আশেপাশে আছে। গল্পের প্রয়োজনে হয়তো বা ওকে আমরা বাইরেও পাঠিয়ে দিব, কারণ গল্পটা খুব সেন্সিটিভ। এবং শি ইজ সো কিউট মাশাআল্লাহ। ও কি আপনাকে খোঁজ দিয়েছে এই গল্প অনুষ্ঠানের নাকি? হ্যাঁ, আমাকে বলে মাম্মু তাহলে তুমি যত কান্না করো, তুমি যে মন খারাপ থাকে সবসময়, তুমি তাহলে এখানে যেহেতু আঙ্কেলদের সাথে যে নাম্বার দেয়, তখন বারবার কয়েকটা নাম্বার নেয়, তখন ওখানে চেঞ্জ থাকে নাম্বার, যে ওখানে গানের কথা চলে আসে ওই নাম্বারগুলা। পরে এক সময় আমার মেয়ে দ্রুত মশারির ভিতর থেকে যে কলমে আরেকটা মোবাইলে ওই নাম্বারটা লিখে তারপরে রেকর্ড করে রাখে। That's really great. আমার সাথে মেয়েই আগ্রহ ছিল বেশি। আচ্ছা, তারপরে আপনি ও শুনে বলে আপনি শুনতে গিয়ে আপনি নিজে খোঁজ পান। ঠিক আছে, চলেন শুরু করেন। আমি 2008-এ আমার বোন ধানমন্ডিতে থাকতেন, ওই বোনের হাজবেন্ড থাকতেন কোরিয়া। তখন 2 ছেলেকে পড়ালেখার জন্য ওই বোন থাকতেন। তখন ওই বোনের বাসায় আসি। ওই নিচে আমার বাচ্চার বাবার ফুপু থাকতেন। তখন এরা আমাকে দেখে বলতো, আমি একটু আগে থেকে এই পর্দাটা, আমি এখন থেকে না, আমি আগেও নামাজি, কিন্তু তখন একটু বাইরে যখন ছিলাম, দেশের বাইরে, তখন স্টাইল, যেমন হেয়ার স্টাইল করতাম, অনেক নেল পালিশ চয়েস ছিল ড্রেস আপের সঙ্গে। আচ্ছা, তো আমি একটু পিছনে ফিরতে চাই আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, খুব ছোট করে, যেহেতু আপনার গল্পটা মূলত সংসার কেন্দ্রিক গল্প। তার আগে আমি একটু জানতে চাই যে আপনার ফ্যামিলি সম্পর্কে, লাইক আপনার বাবা কি করতেন, আপনার কয় ভাই বোন ছিলেন? আমার বাবা রোডস এন্ড হায়ার প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। আমার বাবা স্ট্রোক করে মারা যান 2003-এ। তখন আমি বাইরে যাই, আমার বোন দুলাভাই আর বোনের ছেলে ছিল তখন। ওরা বাইরে ছিল আগে থেকে? জি। তখন আমি এক সময় বলেছিলাম যে আমাকে নিয়ে যেতে ওই দেশে। কোন দেশে? দক্ষিণ কোরিয়াতে। দক্ষিণ কোরিয়া। তখন আমার দুলাভাই বলেন, আরে আনমেড মেয়েরা এখানে আসে না, এটুকুই শেষ, হ্যাঁ, আর কোনো কথা নাই। তার কয়েক মাস পরে আমার বাবা স্ট্রোক করে মারা যান। তখন আমি খুবই আপসেট হয়ে যাই, কারণ আমি সবার ছোট ছিলাম। আর আমার বাবা কিছু হলে আমাকে বলতো পানি খাওয়া, কিংবা বাসায় এসে গেট গুলো বলতো যে তুমি দরজা, আমার নাম ধরে বলতো দরজা খুলে। আমার দাদি মারা যাওয়ার পরে আমাকেই ডাকতো। দেখা যায় ভাইরাও অনেক কি করতো, আমার বোনরাও আবদার করলে, সবার ছোট ছিলাম, দেখা যায় বাবা ঈদে আলাদা দিয়েছে, বোনরা আলাদা দিয়েছে, ভাইও আলাদা দিয়েছে, এইভাবে। আবার 3 ভাইয়ের বেতনের টাকাও মাঝে মাঝে আমার কাছে রাখতো, কারো টাকা চোপার নিচে রাখতাম, কারো আলমারিতে রাখতাম, দেখা যায় বাবা। কিন্তু আমি কখনোই, আমার একটা অভ্যাস ছিল, টাকা আমি নষ্ট করতাম না, এখনো না হলে এই ঢাকাতে আমি ধানমন্ডিতে টিকে থাকতে পারতাম না, যে বোন যেটা দিচ্ছে সেটা আমি আজকে 7 বছর চলে এভাবে চলি। আমার বোনও বলে যে আসলে ওই সংসার জীবনে অনেক। যাই হোক, ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার পরিবার সম্পর্কে। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 6 বোন। 3 ভাই 6 বোন। তো আপনি যে গল্পে ছিলেন যে আপনার বোনের বাসায় বেড়াতে এসেছেন, এটা দেশের বাইরে থেকে মানে থেকে আসার পরে, বাংলাদেশে আসার পরে? দেশে থাকা আসার পরে যে ওটা একটা আমার ফ্যামিলির সাথে, আমার মায়ের সাথে একটু রাগ হয়েছিলাম। তারপরে যেই বোনটা আমাকে এখন যে সবকিছুই দেখে, তার উপরে একটু রাগ হয়েছিলাম। তার জন্য ওই বোনের বাসায় আসছিলাম। আর তাদের সাথে আমি টোটালি কন্ট্যাক্ট করতাম না, তখন সময় কাটাতাম শুধু। আমার রুমে একটা টিভি, আমি স্টেডিয়াম থেকে একটা টিভি কিনছিলাম ওই সময়, যে আমার সময় আসলে কাটে না ইবাদত করেও। আচ্ছা, আপনার পড়াশোনা বেশি দূর হয়নি? আমি বাইরে চলে গেলাম, ইন্টার করে আর করা হয়নি। ইন্টার পরে আপনি পড়াশোনা করতে পারেননি? ওকে, সো দেশে আসলেন, দেশে আসার পরের ঘটনা। দেশে আসার পর যাই হোক, এইভাবে আমার তাও সময় কাটে না, তখন বিভিন্ন তালিমে যায়, নিচে যায়। তখন ওই নিচের ওই সময় ওরা ছিল 2 বোন, তো আমাদের বাসায় আসতো, আমাদের বাসায় কোনো ছেলে ছিল না। তখন বেশ ওদের সাথে মাঝে মাঝে বাইরে যেয়ে খেতাম। আর আমার ব্যাগে তো পার্সে অনেক টাকা থাকতো, তখন মার্কেটে যেতাম, ওদেরকে বাইরে গেলে খাওয়াইতাম। ওরা বলতো আন্টি ঠিক আছে খাও, আমিও খেতাম, মজা পেতাম, একা একা ভালো লাগে না, ওদের সাথে নিয়ে যেতাম। তখন আমাদের বাসায় এসে ওদের গেস্ট আসলে আমাদের বাসায় থাকতো, তখন আমার ফোন নিয়ে বলতো আন্টি একটু ফোন দিয়ে, আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও। এভাবে কোথায় ওরা দিত আমি এটা জানতাম না, কিন্তু ওরা কথা বলতো। পরে ওই নাম্বার থেকে আমাকে আবার কল আসতো, তখন আমি বলতাম যে আসলে আমি তো ফোন দিইনি, আপনাকে দিছে।
এইভাবে সে বিশ্বাস করতো না। এইভাবে সে একদিন দুই দিন কথা বলতে বলতে পরে আমার সাথে কথা হয়। পরে আমি তার সঙ্গে কোনোদিনও কথা বলিনি, মেসেজ পাঠাইতাম। তারপর ওই সময়টা মনে হয় টি-20 খেলা হচ্ছিল, ক্রিকেটের টি-20 হচ্ছিল। আমি আবার আগে থেকে ছোট সময় থেকে ক্রিকেট খেলাটার ভক্ত। তখন দেখতাম আর ওনাকে মেসেজ বানাতাম। তখন বলতাম যে ঠিক আছে, আজকে যদি এই বাংলাদেশ জিতে তাহলে আপনার সঙ্গে আমি কথা বলবো, মেসেজ পাঠাবো না। তখন ওই টি-20 জিতার পরে 2008 সালে তখন আমি তার সাথে ওই দিন থেকেই প্রথম কথা বলি। তখন আমাকে বলে যে আপনি নাম্বার, আমি বলি কি আসলে এমুক নামে কি আপনি কে চিনেন? বলে হ্যাঁ আমার মামাতো বোন হয়। আমি বলি হ্যাঁ ওরাই ফোন করতো, কিন্তু আমি কখনো আপনাকে ফোন করিনি এই নাম্বার থেকে, আমার নাম্বার নিয়ে ওরা কথা বলতো। এইভাবে তার সাথে পরিচয় হইলে সে তখন কি করতো, আপনার যে 2008 সালে ভোটের কাজগুলা যে হইতো, বিভিন্ন জায়গা থাকতো, তখন অনেক কথা হতো। তখন বলতো যে আমি তো আজকে কথা বলতে পারবো না, আমার এখানে রিচার্জের নাই। তখন আমি নিচে যেয়ে ওকে কখনো 100 টাকা নিচে রিচার্জ দিতাম না। তখন ও বলতো কি, আমি ফোন দিতাম না, যখনই রিচার্জ দিতাম তখন আমি আর ফোন দিতাম না, দেখি যে ওকে দেন, আমি তো রিচার্জ করেছি। জি, তখন দেখতাম ফোন বল কে যেন আমার মোবাইলে টাকা পাঠাইছে। আর ও যখন ফোন করতো ভোর 4টা পর্যন্ত দেখা যায় কথা বলতো। আর আমার ব্যালেন্স থাকলে, আমার ব্যালেন্স শেষ হলে ও আবার ধরতো। তখন আমি ফজর নামাজ পড়ে পরে ঘুমাইতাম। পরে আরেকদিন বলতো আমি আজকে কথা বলতে পারবো না, কারণ আজকে আমার একটা রিচার্জ নাই, এখানে নাই। তখন আমি আবার ওই দিন ধরা পড়ে গেছি যে হ্যাঁ আমি টাকা দিচ্ছি তাকে। এইভাবে মানে একটা বিষয় ক্লিয়ার ছিল যে আপনাদের দুজনেরই ভালো লাগা তৈরি হচ্ছিল। জি জি, 14 দিনের কথা হয়েছে, আমাদের দেখা হয় নাই। ফ্যামিলি থেকে আমার মা বোনরা একটা ছেলে ঠিক করে আমার সিটিতে, ছেলেটা আমাকে আমার বোনের বাসায় দেখতে আসে। পরে আমার বোন জিজ্ঞেস করে যে তোর কেমন লাগছে? আমি বলি জি ভালো। তখন এক পর্যায়ে ছেলেও পছন্দ করে, কিন্তু ছেলে বলে আমাকে 6 মাস পরে তুলে নিবে, এখন বিয়ে হবে। তখন আমার বোন জামাই বোনরা এক পর্যায়ে যায় আমার সিটিতে। আমার চাচা, আমার বাবা যেহেতু বাচ্চা ছিলেন, আমার চাচা গার্জিয়ান ছিলেন, আর আমার মা, সবাই তারা যে ওই বাসায় যে বলে যে না আমরা দিব, কিন্তু বাট উঠায় আনার পরে 6 মাস রাখেন, তাতে সমস্যা নাই, কিন্তু যেদিন বিয়ে হবে সেদিন মেয়ে নিয়ে আসতে হবে, আপনাদের বাড়িতে নিতে হবে। এটা কে বলে? আমার ফ্যামিলি থেকে। আচ্ছা। তখন এক পর্যায়ে ওটা আমি জানতাম না। যেদিন আমার ফ্যামিলি থেকে ছেলের বাসায় গেছে, ও তার আগের দিন আমি ওকে ফোন দিছি যে আমার মনে হয় এক জায়গায় বিয়ে হওয়ার কথা। বললো যে তোমার যাওয়ার দেখা না, আমি একটু কালকে ভিতরে আমি ঢাকা আসতেছি, ঠিক আছে তুমি যেও না। তখন আমার বোনদের বললাম যে আমি যে কি করব, এখনই তো সবকিছু না, আপনারা তো কথা বললাম, আমি তার যাবো না এই বাসায়, আমি থেকে যাই। তো বলে আচ্ছা ঠিক আছে। তখন আমার বোনের ছেলে মেয়ে আর আমি বাসায় রইলাম। পরের দিনও আসলো। তখন আমি আবার ওই দিন একটু পার্লারে এসে, এখন আমার বোনের ছেলেটা এখন কানাডা পড়ে, তখন ও ছোট ছিল, বলতো যে আন্নু তুমি কোথায় যাচ্ছ? তখন আমি বললাম যে এই ডেটিং এ যাচ্ছি, কিন্তু ও বিশ্বাস করে না, কারণ আমি আসলে এই টাইপের ছিলাম না। আসলে সত্যি ওই দিন আমি ডেটিং এ যাচ্ছিলাম, মানে ওর সঙ্গে আপনি দেখা করতে যাচ্ছিলেন। তখন ওকে বললাম, ইন দ্য মিনটাইম 14 দিনের মধ্যে কি এরকম হয়েছে যে আপনি ওকে পছন্দ করে ফেলেছেন, ভালোবেসে ফেলেছেন, ও আপনাকে ভালোবেসে ফেলেছে? ওর কথা অনেক শুনতাম, ওই যে ওর কাজিনদের মুখে, এই দিক থেকে ভালো লাগে। 14 days is not enough to fall in love actually, but সফট কর্নার তৈরি হয়েছে। জি জি, মাঝখানে যেটা হতো আমার বিয়ের যে আমি যে নিচে থাকতাম, যখন ওরা যেতাম, ওরা আমাকে ওর আম্মা, ওই মেয়ের মারা বলতো যে এর জন্য বিয়ে হবে। আমার যে আমার যার সাথে বিয়ে নেক্সট হলো, তার যে চাচা, তাকে বলতো যে ওনার জন্য একটা ছেলে দেখো। তো উনি আমার বলতো যে যার মুখই দেখলাম না তাকে বিয়ে কিভাবে ঠিক করবো। হ্যাঁ, তখন ও আসার পরে আমি তো তখন আমার 10,000 টাকার একটা ঈদে নিয়েছিলাম, ওই সময় 10,000 টাকার একটা 3 পিস, অনেক কাজ করা বাইরের ড্রেসটা ছিল, ওটা পরে গেছি। তারপরে অনেক সাজছিও পার্লারে যে। তারপরে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তা আমি রিক্সায় বসা। তার আগে কথাটা ওকে বলতাম যে আপনার যে আমাকে, আমি তো সুন্দর না, আমাকে যে পছন্দ হবে কিভাবে বুঝবো? তখন বলবে তোমাকে যে আমি পছন্দ করলে ঠিক আছে তোমাকে আমি কিস দিব একটা। হ্যাঁ, কিন্তু আমি একটু বিশ্বাস করি নাই। জাস্ট যাই হোক, তখন আমি ওকে ফোন দিই, তখন দেখি যে ছেলে ফোন উঠায়, তখন আমি বুঝি এই হবে। অনেক লম্বা, ও 5 ফিট 10। তখন ও ফোনটা উঠায়, তখন আমি বলি আমি এই রিক্সায় আছি পিছন থেকে। তখন ও আসে, রিক্সায় বসেই প্রথমে গিয়ে আমাকে কিস দেয়। তখন আমি মানে কি কথা বলবো না কি করবো, আসলে হারাই ফেলি তখনকার ইয়েগুলা। তখন আমি রিক্সাওয়ালাকে বলি কি যে মামা আমি কোথায় যাবো, ওই সময় আসলে কোনো মাথায় আসছিল না। তখন আমি বলি মামা আপনি ধানমন্ডি পার্কে যান, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ওটা মাথায় খেয়াল করি নাই। তারপরে গেলাম, ওখানেই জাস্ট 1 ঘন্টা কথা হয়েছে। তখন এই কথাগুলো বললাম, শেয়ার করলাম। তখন ও বলল ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি বিয়ে করবো তোমাকে, আমার দেশে যেতে হবে না, ওই ছেলেকে বিয়ে করতে হবে না। তখন আমি বললাম ছেলেটা তখন
জানতাম যে ও তো ইঞ্জিনিয়ার, কিন্তু ওই কাজটা তখন ও করে, ভোটার আইডি কার্ডের ভোটার আইডি কার্ডের কাজটা হ্যাঁ কাজ করে। তারপরে কি হলো বললাম, তখন বললো কি চলো একটু মার্কেটিং। তখন তো আমার কাছে আসলে অত টাকা ছিল না, তখন আমি ওর জন্য একটা মেরুন পাঞ্জাবি দিয়ে কাজ করা, পাকিস্তানি। 14 দিনের মধ্যে এত দূর চলে গেলেন আপনারা? ওই যে আমার বিয়ে ঠিক হয়েছে দেখে ও আসছি ঢাকাতে। বাট ঠিক আছে, বাট ওরা আমি দেখি নাই না, আপনাকে তো দেখতে আসতেছে, বিয়ে তো ঠিক হয়নি তখন। না, ওই জন্য ও যখন কথা হলো তখনই বললো যে না তোমার ওখানে যেতে হবে না, আমি তোমাকে বিয়ে করবো। তারপরে আমি বললাম যে আপনি যে বিয়ে করবেন ঠিক আছে, আপনি তো আত্মীয় আছে তাহলে এখানে, তাদেরকে বলেন। বললেন না তাদেরকে বলা যাবে না। আমি কই আপনার বাবা মা না, কয় কি না তাও বলা যাবে না। মানে আপনি ওকে ভালোবেসে ফেলেছেন, টু বি অনেস্ট। হ্যাঁ আসলে 14 দিন কথা হয়েছে, যাই হোক। এইগুলো কিন্তু পয়েন্ট, হ্যাঁ এগুলো খুব পয়েন্ট, এবং এগুলো আমাদের জীবনে প্রতিনিয়তই ঘটে। 14 দিন হয়েছে ওনার ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে 1 ঘন্টা হয়ে যায়। দিস আনবিলিভেবল। আর ওই দিনে আমি ওকে প্রথম দেখি, তারপরের দিনে আমার আর কি বিয়ে হয়। তখন আমরা নিউ মার্কেট যাই, নিউ মার্কেটে যে আমার সাইজ চুজ করে ওর ড্রেসগুলো আগে কিনে দিই ওকে, আর আমার শাড়ি পুরা টাকাটা হয় না, আমাদের যে টাকা ছিল শপিংটা হয় না করা। পরে আমি কিছু টাকা করে রেখে আসি, বলি আপনাকে এইভাবে আমি পাঠাই দিব, দিয়ে যাবো এখানে। পরে এসে আমার শাড়িটারিও কেনার পর আমার ব্লাউজ বানাই দিতে দেয়। আর আমরা বাইরে তখন খেলাম, দুজনে খেয়ে আমাকে আমার বাসার কাছেই নামাই দিয়ে চলে গেল। আপনারা দুজন সম্পর্কে জানতেন? ওই যে ফোনে যত কথা হয়েছে। মানে কি জানতেন? ওর পরিবার সম্পর্কে ডিটেইল জানতেন? হ্যাঁ জানতাম, কেন ওর কাজিনরাই সবসময় বলতো। আচ্ছা, আমাকে আগে আপনার নিয়ে পরিবার যেতে। সম্পর্কেও জানতো না তেমন জানতো না আমার পরিবারের সঙ্গে। তো 14 দিনের দিন দেখা, হ্যাঁ। প্রথম দেখাতেই এরকম একটা আমি ঘটনা। আসলে কিছু বলি না, কিন্তু কারণ কি তাকে চিনি না, তার কাছে আমার ফ্যামিলি এত কথা পরের বলে দিন না। আপনারা বিয়ে করার প্ল্যান করছেন, তো বিয়েটা তো আসলে পারিবারিক বন্ধন, দুই হ্যাঁ, কিন্তু পরিবারকে। বলেছিলাম আমি, হ্যাঁ। কিন্তু ও তখন একটা বলে যে না যদি বিয়ে না হয়, তুমি যদি অন্য কোথাও বিয়ে করো তাহলে আমার কি হবে জানি না। তখন আমি ভাবলাম যে, আর আমি তখন ওই যে যখন ধান পার্কে গেলাম ওকে আসলে মুখও দেখতে পারিনি, শুধু পায়ের দিকে তাকাইলাম। আসলে আমার পাটা অনেক সুন্দর না, আমার হাত সুন্দর কিন্তু, বাট ওর পাটা অনেক সুন্দর ছিল। আমি তখন পায়ের দিকে তাকাই মানে থাকতাম। পা দেখে আরো না আমি ওই নিচেই তাকাই আছি তো, পাই দেখতেছি শুধু, তার Okay. মুখের দিকে লজ্জা পাচ্ছি তাকাইতে। তখন শুধু পাই দেখতেছি, তখন বলছি যে পাটা যখন সুন্দর নিশ্চয়ই লোকটাও সুন্দর হবে। এমন তখন যখন ও অন্যদিকে তাকাচ্ছে হয়তো বা তখন আর চোখে একটু দেখি, কিন্তু আমি এতই লজ্জা বোধ ছিল, কিন্তু তখন আমি অনেক ম্যাচিউরড মেয়ে, কিন্তু আমি লজ্জা পাচ্ছিলাম ওর দিকে তাকাইতে। ফোনে কথা হওয়ার দেখা অনেকটা একটু থাকে, ব্যতিক্রম থাকে। তখন যখন ফেস টু ফেস কথা কই তখন লজ্জা ছিল, কিন্তু ওকে আমি অনেক টাইম ওর মুখের দিকে তাকাইতে পারিনি। যাই হোক এক পর্যায়ে তখন ও মার্কেটে নিয়ে যায় এগুলা কিনা হয়, তখন আমি ওর ওই কাজিনের মায়ের কাছ থেকে আমি টাকাগুলা নিই। তখন আমার ব্যাংকে যাওয়ার ছিল না, পরে ওখান থেকে 6,000 টাকা নিয়ে আমি আরো মার্কেটের ওখানে দোকানটা দিয়ে আপনারা নিজেরা শপিং করেছেন। পরে ও আমাকে রেখে গাজীপুর এক ফ্রেন্ডের বাসায় যায়। আমি কালকে তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিতে আসবো। অনেক বৃষ্টি থাকে, এত বৃষ্টি, আমাকে চেঞ্জি করে নিতে আসে। ওই দিন আমি একটু সাজি যে আজকে যখন আমার একটা দিন, তখন সে যে ওর ওই ফুপুকে আমি সালাম করতে যাই, আমি বলি কি দোয়া করেন, বলে হ্যাঁ আপনার মনে আসা পূর্ণ হোক। কিন্তু সে জানছে না যে তারই আসলে ভাইয়ের ছেলে। যাই হোক পরে ওখানে অনেক ওরা অ্যারেঞ্জমেন্ট করে, গাজীপুর সালতা আমার বিয়ে হয়। বিয়ে হলে কে ছিল এই বিয়েতে? বিয়ে ছিল ওর ফ্রেন্ডরাই ছিল, আমার কেউ ছিল না আমার পক্ষে। তখন এক পর্যায়ে কাবিনের টাকা বেশি লিখেছে, 4 লাখ টাকা কাবিন হয় দেখে। একটা বিষয় খুবই খেয়াল করার মতো, সেটা হচ্ছে ঘটনার যদি একদম 2 লাইনে সাম আপ করি, উনি যাকে বিয়ে করলেন ওনাদের নিচ তলার ভাড়াটিয়া, যার সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল, এই অর্থে 2 বোনের সঙ্গে উনি বাইরে মাঝে মাঝে আউটিং করতেন। তারা ওনার ফোন ব্যবহার করে যে ভদ্রলোককে উনি বিয়ে করলেন তাকে ফোন দিত। তো এইভাবে আসলে ওনার সঙ্গে কথোপকথন একটা পর্যায়ে, এবং 14 দিন কথোপকথন যেটা হয়েছে যে উনি অনেক বেশি লোনলি ছিল। ইতিমধ্যে উনি বাড়ি থেকে রাগ করে ওনার বোনের বাসায় আছেন, ওই সময়টাতে উনি টাইম পাস করছেন, বিভিন্ন রকমের কথাবার্তা বলতো ওই ভদ্রলোকের সঙ্গে। ইন দ্য মিন টাইম ওনার বাড়ি থেকে বিয়ে ঠিক করা হয়, সেটা ওই ভদ্রলোক জানতে পারে। জানার পরে ওনার সাথে ফার্স্ট দেখা, ইমোশনালি ওনারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, দে উইল ম্যারি। এবং যেখানে মেয়ে পক্ষের কোনো গার্জিয়ানই উপস্থিত নাই, ছেলে পক্ষের কয়েকটা ফ্রেন্ড আছে। এই বিষয়গুলো খুব খেয়াল করার মতো। আপনারা হয়তো গেস করছেন যে পরে কি হবে না হবে, বাট এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে হয়। হওয়ার পরে আসলে কি হয় সেটাও খুবই লেসন আছে আজকের স্টোরিতে। হ্যাঁ বলেন। তারপর ওখানে নিয়ে যে বিয়ে হয়, তখন ওই কাবিনের টাকা করতে যে টাকা থাকে না, তখন আমার গলায় চেন ছিল, চেনটা রেখে আমি ওখান থেকে কিছু লোন করি, যে টাকা আমি পাঠিয়ে দিলে চেনটা নিয়ে যেতে। তারপরে এভাবে বিয়ে করে আমরা দুজনে একসঙ্গে আসি। আসার পরে ওই দিন আমার বোন ছিল না, ওই যে আমার ছেলে পক্ষ দেখার জন্য যে সবাই গেছে দেশে, ওই দিন বাসা ফাঁকা। তখন আমি বলি কি থাক, কোথাও যাওয়া থাকে না, আমাদের বাসায় যে উঠি। তা ওদের ওইখানে আমরা একটা ছিলাম, আমাদের ওর ফ্রেন্ডের এক বাসায় আমাদের
থাকতে দিয়েছিল এক রাত। ওরা অনেক ফুল টুল দিয়ে ওখানে অনেক কিছু ওরা সাজায়, আমাদের অনেক বাসর রাত আপনাদের? জি, বাসর রাত ওরা ওখানেই করে, আর আমাকেও বরণ টরণ করা যেটা এটাও ওরা করে এগুলা। তারপরে ফিতা দিয়ে আমাকে ফুল দিয়ে গেট রুমে ঢুকায়। তারপরে পরের দিন আমরা চলে আসি। আমি বলি তাহলে আমার বোন তো নাই বাসায়, আমাদের বাসায় উঠি। আমরা অনেক রাত্রে আসি। তারপরে ধানমন্ডির এসে 87 বসে আমরা ফুচকা খেয়ে বাসায় ঢুকি। খাবার খেয়েছিলাম কিনা জানি না। তখন বাসায় এসে থাকি। বাসায় আবার আরেকটা মা মেয়ে থাকতেন ওই বাসাতেই, বড় বাসা ছিল, আরেকটা রুমে ওনারা থাকতেন। তখন আমি উঠলে পরে ওনারা আবার আমাদেরকে শরবত, মিষ্টি না ওই সময় একটা শরবতই আমাকে খাওয়াইছিল মনে আছে। তারপরে আমি ওই কয়েকদিন রান্না করিনি, ওনারাই রান্না করে দিত। আমি ওনারা বলতে কি ওনারা আপনার হাজবেন্ডের আত্মীয় ছিল? না, তাহলে ওনারা অন্য পার্সন ছিল ওখানে ওই একটা বাসা জানতো আপনাদের সম্পর্কে? আপনারা দুজন ওখানে থাকতেন? জি, আমি বলছি খালাম্মা আমি বিয়ে করছি, তখন বলছি যে নিচে ওর আত্মীয়, তখন ওনারা চিনে। যা কয়েকদিন থাকার পরে তখন ওই মহিলা মাঝখানে জানি না, তার ছেলে ম্যারিড ছিল কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করতো। আমার বোনকে আমি বলেছি অনেকবার, ওই যে মুরব্বী কি মা ছেলে মাটা। তারপরে আর কিছু বলি না। যখন আমি বিয়ে হয়ে আসছি তারপর আমাকে রান্না টান্না করে আমাদের দুজের কাজ খুব আদর যত্ন করছে। মাঝে যে নিচে ওর ফুপুকে যে আবার উনি এগুলা করছে আমি জানি না। পরে উপরে আছে, তখন আমাদের রুম বাইরে থেকে তালা দেওয়া যে ওরা নাই, কিন্তু উনি কি বলছে যে ওরা ভিতরে আছে। এখন আমাদের দুইজনের তো অনেক ওয়াশরুম চাপছে কিন্তু বেরোইতে পারছি না। ওরা যাচ্ছে না 12টার পর্যন্ত এই বাসাতেই, ওরা মা মেয়ে ওর কাজিন ওর পুপু ওরা বাসাতে। তখন এক পর্যায়ে ওরা আর কতক্ষণ থাকবে, তখন ওরা নিচে যায়। তখন আমরা ওই 12টার সময় আমরা বের হয়ে ওয়াশরুমে যাই, যে পরে আমি কেন জানি আমার মনে হয় আমি একটু রেডি হয়ে বাইরে যাই। পরে ওই বিয়ের শাড়িটা আমি পরি, ও পাঞ্জাবি পরে, দুজনে পরে। পরে আমি বলি কি ওনার যে মেয়েটা থাকতো, যে আমাদের সাথেই আরেকটা যে ইয়ে থাকতো খালাম্মা, ওনার মেয়েটা, আমি বলি কি আপা আমরা একটু বাড়িতে ঘুরে আসি। কেন জানি আমার মাথায় আল্লাহর তরফ থেকেই হয়তো বা, কারণ নাহলে ওইখানে গ্যাঞ্জাম হতো পরের দিন। পরে আমার বোনের বাসায় যাই, বলি আমি সরাসরি উঠে, যে ওকে আবার বলি নাই যে আমি আমার বোনের বাসায় যাই, চলো রিক্সা নিয়ে যাই। আপনারা উঠেছেন কোথায়? আমার ওই যে আরেকটা বোন যে ছিল, যে বোনটা কোরিয়া থাকতো, ওর না না না, আপনি বিয়ে করে উঠলেন কোথায়? ওই বাসাটাই, ওই নিজের বোনের বাসাতে? জি। ওই বোন জানতো যে আপনারা বিয়ে করে এসেছেন? না, ওই বোন তো ওই যে বললাম না বাসায় ছিল না, যে আমার জন্য ছেলে দেখতে গেছিল সবাই দেশে। মানে ওই বাড়িতে আপনার আত্মীয় স্বজন কেউ ছিল না যেখানে উঠেছেন? বোনের ছেলে, কারণ একটা ছেলেকে নিয়ে গিয়ে আপনি উঠতেছেন, বাসায় মানুষজন সন্দেহ করবে না? না, তখন ওই যে ওই খালাম্মারা ছিল, বলছি আমি যে বিয়ে করছি আমি। খালাম্মা বলতে কোন খালাম্মা এটা? মানে আমার বোন, ওখানে তো বড় ফ্ল্যাট ছিল, দেখা যায় একটা রুমে ওই খালাম্মা তার মেয়ে ছিল, খালাম্মার হাজবেন্ড ছিল। এই খালাম্মাটা কি ধরনের খালাম্মা? ওই বাসায় থাকতো আমরা, যে আর কি আপনাদের সাথে ভাড়া থাকতো? হ্যাঁ, জি জি। আচ্ছা, ভাড়াটিয়া ছিল। তার আমার বোনরা তো সবাই মিট হয়ে গেল আমাদের বাড়িতে ওই ছেলে দেখার জন্য। ওই ফাঁকে তো আমি একটা খারাপ কাজটা করেই ফেললাম। যাই হোক, তখন বাসায় উঠি, তখন উনাকে আমার তো বলাই লাগবে, আমি বাসার ভিতরে আসছি একটা ছেলে নিয়ে, আমি বলবো না। তারপরে আমি 2 দিন না 3 দিনের মাথায় পরে আমার ওই বোনের বাসায় আমি যেয়ে উঠলাম রাত, তখন 12টা 12:30 বাজে, বললাম যে আমি বিয়ে করছি। তখন আর কিছুই বলে না, আমার বোন হাসলো, কারণ আমি তখন ম্যাচিউরি ছিলাম। আর আমি মাঝে আমি ওই যে একটা ব্যাপারে ভাই বোনদের উপর রাগ হয়ে বিয়েই বসতে চাইনি, বলছি বিয়ের কথা শুনতেই পারতাম না। ঠিক আছে, আমরা স্টোরি দিকে আগে। হ্যাঁ, যাই হোক, তারপরে বিয়ে করার পরে এখন পর্যায়ে তো তারা জানছে। পরে ওরা যে ভিতরে সব আমার শ্বশুরকে ফোন করে বলছে চাচা চুচ, আমি জানি না এগুলা। পরে আমাদেরকে ফোন না, আমি ড্রেস নিতে আসি বাসায়, আমার বোনের বাসায় আমি থাকি। আমার বোন বলে কি যাওয়া দেখা নাই, ওখানে কে রান্না বাড়া তোর দিবে, তোর এখানেই থাক। পরে আমি ড্রেস আনতে যাই, ওর ড্রেস, পরে ওর শু আর ড্রেস আমি ব্যাগে নিয়ে আসতে, তখন দেখি যে ওর ফুপু তো বোন তালা দিয়ে রাখে গেটের, মেন যে গেট নিচে কেচি গেট, কি ব্যাপার তালাকে? ওদের বাসায় বলি আপনি চাবি দেন তালাকে। ওদের বাসায় যাওয়ার পর ওরাও বাসা থেকে তালা দিই, কি ব্যাপার? তখন আমাকে ওদের বাসায় আটকানোর পরে ফোন দিলে আমি ফোন দিই, আমার বোন আমার দুলাভাই যায়, কিন্তু ও যায় না। না গেলে ওখানে প্রথম দেখি ওর বড় চাচাকে, আর আরেক চাচা, 2 চাচা আসছে। পরে 3-4 ঘন্টা আমাকে আজে বাজে কথা বলছে ওর ফুপু। এর মাঝে বলে আমাকে, ওই সময়টা আমি শুনি, ও চাচারাও বলে যে এই ছেলে তো ভালো না, তুমি যে বিয়ে করছো না জেনে, ওর তো একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। তখন বলে ওরা, ওই সময়টাকে আমাকে বলে যে একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, ওই ছেলের জন্যই ও গলায় দড়ি নিতে চাইছে, কেরোসিন গায়ে ঢেলে ও আত্মহত্যা করতে চাইছে। আমি এর কোনো কিছুই বলি না, কিন্তু ভিতরে বলি আল্লাহ এখন আমি কি করবো। তখন মেন লজ্জা পাচ্ছিলাম, ওখানে ওর বোন জামাই ছিল। আমি যদি একা শুনতাম কথাগুলা আমি লজ্জা পেতাম না, কিন্তু কষ্ট পেতাম, কিন্তু আমি মনে হচ্ছিল কি আল্লাহ মাটি, কিন্তু ওরা যে বকাবাজি করতেছে ওইগুলো আমার কানে যাচ্ছে না, আমি খালি এইগুলো আমার বোন দুলাভাই শুনতে। যাই হোক, তা আমি ওই সময় ফার্স্ট জানি এগুলো। এখন আমি কি করি, আমি না কিছুই বলি নাই,
তখন আমার চাচা শ্বশুর আমাকে, যে উনি মারা গেছেন, উনি আমাকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন যে মেয়েকে একটা ধন্যবাদ, এত ঘন্টা ধরে এত মানুষ এত কিছু বলছে, একটা কথাও সে বলে নাই। তখন আমাকে বললো তোমার মতামত কি? আমি বলি কি আসলে তো আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি এখন কি বলবো, এটা আমার, আমি বলেছি ওকে যে গার্জিয়ানকে ইয়া করতে, কিন্তু ও গার্জিয়ানের আপনাদের করে না। আমি বলছি আমার গার্জিয়ান নিয়ে, ওর গার্জিয়ান নিয়ে, কিন্তু ওইগুলা করেন। এক পর্যায়ে আমি বাধ্য হয়েছি ওর সঙ্গে বিয়ে বসতে। তখন আমার বোন সবকিছু মিলে দেখেন ওরা করে ফেলছে। তখন আমার বোন বললো ও তো ম্যাচিউর হয়েছে, ও যদি বিয়ে করে একটা খারাপ কাজ করে না, ও তো খারাপ কাজ করে না, ও তো এতদিন ধরে আপনাদের এখানে থাকে, আমার আরেক বোনও থাকে, তাই এর আগে কি কিছু খারাপ শুনেছেন? বলছে না। তাহলে কিভাবে খারাপ বলতেছেন? আমার বোন সে বিয়ে করছে, কোনো খারাপ কাজ করে নাই। সে যদি এর আগেও একটা অকারেন্স করতো তাহলে বললাম না আসলে আমি জানতাম না আমার বোন খারাপ, কিন্তু আপনারাই তো সার্টিফিকেট দিচ্ছেন যে এর আগে কিছু শুনেন নাই, আপনারাই ভালো বলছেন, এর আগেও বলছেন, আর আমি নিজেও জানি আমার বোন ভালো। যাই হোক, তখন এক পর্যায়ে আমার চাচা শ্বশুররা সার্টিফিকেট দেয়, আমার শ্বশুরে বলে যে না এরা ভদ্র ফ্যামিলি, এরা জব করে, সবাই শিক্ষিত, বাবা নাই মেয়ের, কিন্তু এরা এর ভগ্নিপতির দেখলাম এরাও খুব ভালো, কথাবার্তা বুঝে মনেছে। তখন আমার শ্বশুর ফোন দিল, ঠিক আছে ওদের এইভাবে আসা দরকার নেই, ওই দিনই ফোনে ওদের একটা অনুষ্ঠান করে নিয়ে আসবো, 3 তলায় আমি কমপ্লিট করি, টাইলস বসাই, তারপর ওদেরকে নিয়ে আসবো, ওরা যেন এমনি নাচ চলে আসে। যাক, এটাই ফাইনাল কথা। তখন আমি আমার বাসায় যেয়ে রইলাম। এক পর্যায়ে তারপরে মনে হয় এর 15 দিন পরেই আমার শ্বশুর দিন দিবে, বিয়ের দিন ডেট ঠিক হবে, ওই দিন আমার চাচা শ্বশুর যাবে বাসায়। আমার শ্বশুর আবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন, ওখান থেকে আসার সময় সে নৌকায় একটা নদী পার হইতে হয়, গ্রামের বাড়ি থেকে আসার সময় নৌকাতে উঠার আগেই সে মনে হয় ওয়াশরুম চাপে সাইডেই ওয়াশরুম করতে যে স্টক করে, ওয়াশরুম করতে যে সে উঠে সাথে সাথে সে স্টক পড়ে যায়। ওখান থেকে তাকে হাসপাতালে আনতে আনতে সে মারা যান। তখন আমাদের বিশ্বাস হয় না, তখন আমার ওই বড় চাচা শ্বশুর ফোন করেন যে তোমরা কি কিছু জানো? আমরা বলছি না। তখন ওকে বলে যে তাই তুই চলে আস। তখন আমার বোন বলে যে তাহলে তুই ওর সাথে যা, আমাকে বলে। তখন আমিও যাই, আমি মনে হয় যাই সঙ্গে, ওর যাই গেলে পরে ও বাড়িতে নেন আমাকে। ওর একটা স্যার ছিলেন, স্যারের বাসায় আমি থাকি টিটিসিতে, আর ও বাড়িতে যায়। ও বাড়িতে যাওয়ার পরে আমার দুলাভাই আবার যায় ওই দিনই, ওর সঙ্গে আমার দুলাভাই যায়। পরে গেলে আমার দুলাভাই ওই সময় মৃত বাড়ি গেলেও সে তার যে সামাজিকতা সেটা করে গেছিলেন, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, আমার শাশুড়ির জন্য শাড়ি, এগুলা সব সে সামাজিকতা করে গেছেন। তখন তারা বলো যে দেখেন এখন তো এই পর্যায়ে অনুষ্ঠান করার আসলে মন মানসিকতা নাই, আর মানুষও একটা খারাপ বলবে, তাহলে আপনি ওকে, আমার বাচ্চার বাবার কথা বলে যে ওকে যে নিয়ে আসুক। এক পর্যায়ে আমাকে নিয়ে যায়, ও অনুষ্ঠান ছাড়াই নিয়ে যায়, গ্রামের বাড়িতে উঠায়, ওখানে ছোটখাটো অনুষ্ঠান হয়, তারপরে আমাকে শহরের বাড়িতে নিয়ে আসে। তারপর শাশুড়ি ওই বাড়িতেই থাকে, গ্রামে থাকে। আমার বোনরা আমাকে রেখে আসে শহরে। এক পর্যায়ে আমাকেই সব বহন করতে হয়, তাদের শুধু ঘরে চাল ছাড়া আর কিছু লবণও রাখে না, কলের পানি ছিল। আমার বোন আমাকে 10,000 টাকা দিয়ে আসে যে হাত খরচ বাবদে, ওই 10,000 টাকা আমি 1 মাসে খরচ করি, এর ভিতরে আর কোনো বাজার কর না। তারপর এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যায়, আমি চুলাতে রান্না করতে পারি না, পরে আমি গ্যাসও কিনি। এক পর্যায়ে তারা আর বাজার করে না, কিছুই করে না, কিন্তু তার ভিতরে আমি যাওয়ার পর থেকেই তারা করে যে আমাকে ছাড়াবে। নেক্সট একটা কথা, আমার দাদি শাশুড়ি ভাই উকিল ছিলেন, উনাকে আবার আমার শাশুড়ি ওনার সঙ্গে যোগাযোগ করে যে ওকে নিয়ে কথা। তখন আমার হাজবেন্ডকে নিয়ে যায়, আমার দাদি শাশুড়ি ফোন করে নিয়ে যায়, বলে যে কত টাকা কাবিন করছি, সেগুলো বলে কি বুঝে শুনে করছিস, এত টাকা কাবিন করছিস, বউ তো ছাড়তে হবে। বলে আমি বিয়ে তো করছি ছাড়ার জন্য না, যাই বিয়ে করছি ছাড়ার জন্য না। এইভাবে অনেক ঝামেলা চলতে থাকে। আর আমাকে যত শাস্তি যত প্রকারে আছে, আমাকে ডাইনিং স্পেসে শুতে দেয়। দেখা যায় যে ও আসলে আমি সারাদিন আমরা কথা বলতে পারি না, আমি যদি কিচেনে থাকি ও কিচেনে যে আমার সঙ্গে কথা বলে, আমাকে ধরে কিচেনে। কিন্তু তারা সবাই খাওয়া দাওয়ার শেষে আমি শুইছি, লজ্জা পাচ্ছি। আর বেডশিটও এমন একটা নোংরা ছিল, পরে আমার বোন একটা বেডশিট দিয়ে আসে, ওটা আমরা ব্যবহার করি। আমি কোনো কিছুই বলি না। উনি 6 মাস শুধু খেসারি ডাল দিয়ে ভাত দেয়, আমি খেতে না পেরে কাজের বোয়ারে দিয়ে আমি কচু শাক আমি রান্না করে ফ্রিজে রাখি, যে এইভাবে কিভাবে ভাত খায় ওরা নাস্তা, কিন্তু আমি নতুন বউ বলতেও পারছি না কিছু। তারপরে এইভাবে আমার বোনটা বললে ওরা কি মাছ কিনে না? আমি বললাম তোর মাছ কিনে না, আমার তখন টাকা শেষ, আমি তখন আর কিভাবে আমার বাচ্চার বাবা শুধু একটা ডায়েরি ছিল, সামলাইতে থাকে। কেন ডায়েরিটা সামলাই কেন? পরে একদিন কোথায় সামলাই আমি জানি না। পরে একদিনকে আমার বাচ্চা দাদি বলে ওই ড্রামে পুলার চাল আছে, তুমি ধান বাঁচতে পারো? আমি বসে থাকি, আমার দেবরদের পড়াই, তারপরে আমার সময় থাকে, তারপরে বলে এখন ওদেরকে পড়াইতে বলে, এখন ধান চাল দিছে বাঁচতে, ঠিক আছে বাঁচতেছি। তখন ওখান থেকে চাল নিতে যেদিকে একটা ডায়েরি, এখন ডায়েরির পুরাটা আমি পড়ি, কোনো কিছুই পাই না।
ওর স্কুলের সামনে যে দাঁড়ায় তার জন্য ওর আত্মহত্যা, এগুলা লেখা আছে, যে আমার মনে হয় আমি কেরোসিন গায়ে ঢেলে মারা যাই, আমি গলায় দড়ি নিই ফ্যানের সাথে, এগুলা লেখা আছে। বাট কোনো ক্লু পাই না যে এই ক্লুতে আমি বিশ্বাস করবো তার সাথে আসলে শারীরিক সম্পর্ক ছিল। পরে তার সাথে বলতে কার সাথে? ওই যে ছেলের সঙ্গে? ওই ছেলেটার সঙ্গে যে আমি যখন শ্বশুর বাড়ি গেলাম আরো কম বেশি শুনছি এটা। আচ্ছা, শোনার পরে তারপরে আমি বিশ্বাস করি, কারণ ওই ডায়েরি শেষে যখন আমি এক জায়গাটা দেখি যে তোমার এই জায়গা যদি কোনো কেউ হাত দেয় তাহলে আমি অনেক কষ্ট পাবো, তখন বলি হ্যাঁ। সে যখন তার আগে আমি ডায়েরি পুরাটা পড়ছি, কোনো কুলু না পেয়ে ওই কথাটা যখন, তখন আমার আর কিছু লাগে নাই যে হ্যাঁ তার সাথে ছিল কিছু একটা, মানে এটা দুজনই ছেলে সম্পর্কই ছিল। হ্যাঁ কিছু একটা ছিল, সবাই বলছে, ওর মা সবাই জানে, ফ্যামিলি জানে, কারণ একই রুমে থাকতো দীর্ঘদিন। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি কেন বারবার বলি এই গল্পটা কমন, মানে এই গল্পের প্রেক্ষাপটে আমি যে কথাগুলো বলবো সেগুলো কমন, খুবই কমন। বারবার বলি, প্রতিবার বলি, বিয়ে একটা পারিবারিক বন্ধন। বিয়েটা কখনোই ভেরি শর্ট টাইমে, ইট ইজ নট ফ্যান্টাসি বস, এগুলো ফ্যান্টাসি না, বিয়ে জিনিসটা ফ্যান্টাসি না। বিয়েটা দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে হয়, অ্যাকচুয়ালি তাই। এবং ভালো করে একটা মানুষকে না জেনে, না বুঝে, না শুনে কখনোই এই সিদ্ধান্তটা নেওয়া উচিত না এবং উচিত না। কারণ বিয়েটা মানেই দায় মুক্তি না, বিয়েটা মানেই দায় সারা না। বিয়ে হয়ে যাওয়া মানেই হচ্ছে যে সবকিছু শেষ হয়ে গেল তা না, বিয়ে হয়ে যাওয়া মানে হচ্ছে সবকিছু শুরু। এবং এই ভুলগুলো আসলে আমরা ইমোশনালি যে কত বড় স্কেলে করি, আনথিঙ্কেবল। বলেন তারপর। কিন্তু ও যে এই ধরনের আসলে বোঝা, আপনি পেলেন, তারপরে কি করলেন? পেলে পরে তখন এর আগের কথাটা বলি, ওই যে যখন অনেক রাতে আমি ওই ডিসিশন নিয়েছিলাম প্রথম দিনে, ওর চাচারা যখন মিট হলো ঢাকাতে, আমি যাওয়ার আগে শ্বশুরবাড়ি, বলছিলাম যে না ওকে আমি ছেড়ে দিব, কিন্তু ও সারা রাত আমার এই দুই পা ধরে বসেছিল। আপনি ওকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার সম্পর্কে কোনো শুনেছি এটা ঠিক কিনা? এগুলো মিথ্যা। তাহলে আমি বলে কি করে বিশ্বাস করি, তুমি কি করলে আমি বিশ্বাস করি? আমি কি কোনোদিন যদি আপনার কিছু শুনি তোমার, তাহলে আমি ইয়া করব। তখন আমার এই সারা রাত পা ধরে বসেছিল যে তুমি আমাকে ছেড়ে যেও না, হ্যাঁ তুমি কোনোদিন আমার কোনো খারাপ কিছু পাবা না। তখন একটা ছেলে যদি এইভাবে কান্না করে, এত ই করে, সে আপনি ডায়েরি পেলেন, তখন নেক্সট যে তার ডায়েরি পেলাম, তখন তো আমার অনেকদিন তার সাথে সংসার জীবন হয়ে গেছে, তখন আর আমি কিছুই বললাম না। আপনি তাকে কোনো জিজ্ঞেস করেননি ডায়েরিটা কি? হ্যাঁ সে শুধু সামলাইতো। পরে আমি পাওয়ার পরে যখন তাকে টর্চার করলাম, এগুলা জিজ্ঞেস করলাম যে এগুলা, তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার ভিতরে এগুলা তখন করলো কি, সে সব ডায়েরি আরো কাগজ টাগজ ছিল তার ড্রয়ারে, ওগুলা পুরাইলো আমার সামনে, পুরাই ফেললো। ওই ডায়েরিটা আরো কি কি কাগজ ছিল ওগুলো পুরাই ফেললো। বাট আনসারটা কি ছিল তার? কিছুই বলে না, শুধু হাসে এক পর্যায়ে রেগে সব পুরাইলো। পুরার পর তখন আমার তো নতুন সংসার, কোনো কিছুই রাগ না। বিয়ের কয় মাস পরের ঘটনা এটা? বিয়ের 2 মাস 3 মাস পরে। মানে আপনি তখন শিওর হয়ে গেলেন যে এরকম একটা সম্পর্ক ছিল? আর এলাকারও বলছে আমাকে এগুলা। যাই হোক, বলার পরে আমি তো সংসার করছি। এক পর্যায়ে আমার ছেলেটাকে এটা আপনি আইডেন্টিফাই করতে পেরেছিলেন ওই সময়? জি, ওদের পাশের বাসায় ছিল। তো রাতে ওদের কোনো বোন ছিল না, ওরা 4টা ভাই ছিল, ওদের 2 ফ্ল্যাট নিয়ে থাকতো, ফাঁকাই থাকতো রুমগুলা, ওর সঙ্গে রাত্রে থাকতো এসে, অথবা বন্ধুর মতন খুব ক্লোজ ছিল এই পর্যায়ে। তখন যাই হোক, এগুলো সব আপনি ওর মুখ থেকে শুনেননি? না, ও আমাকে কিছুই বলে না। হ্যাঁ, ওর আত্মীয় স্বজন বলেছে। তারপরে এক পর্যায়ে আমি প্রেগনেন্সি হই, 2009 আমার মেয়েটা হয়। সংসার একটু খরচ বেশি বাড়তি লাগে, কিন্তু হয় না। যেটা ওর যে বাসার নিচে যে দোকান ছিল, ওটা যে আয় হতো, দেখা যায় মেশিনটা তারপরে মাসে দ্বিগুণ টাকা লেগে যেত নষ্ট হইলে সারার জন্য। এইভাবে খুব ঝামেলা হইতে থাকে। এক পর্যায়ে অনেক গন্ডগোল হয় মাঝখানে। আমি বলি যে এইভাবে চলতে পারে না, বাচ্চার একটা জিনিস খাওয়াতে পারি না, একটা কষ্ট। হ্যাঁ, তখন ও এর মাঝ যাই হোক এক পর্যায়ে তখন ও করে কি, একটা চাকরিতে যায়, বাসার ভাড়াটিয়া ছিল পাশে, তারে ধরে ইন্স্যুরেন্সের একটা চাকরি নেয়। ইন্স্যুরেন্সের চাকরি 1 বছরে, 2012 সালে যায় চাকরিতে। প্রথম দিকেই মনে হয় চাকরিতে যায়। তখন সে ভালোই চাকরি করতে থাকে, বেশি স্যালারি ছিল না, তার ভিতরে আমি চলে যেতাম। সে জানতো, চুপচাপ কিছু বলতাম না। দেখা যায় আমার 4 বছরের সংসার জীবনে সে একবার একটা ইলিশ মাছ কিনেছিল, আর একবার বাইলে মাছ কিনেছিল, আর মেয়ের জন্য সে মাছ আনতো পাঙ্গা, সেটা দে। কিন্তু আর এদের এত সম্পত্তি, এতই, কিন্তু এটা এত হিসাবি, এত কৃপণ। ও যখন জবে যায় আমি জানি না, মাঝে মাঝে এসে বলে যে আমার এক ম্যাডাম আছে, ওখানে ওই টেবিলটায় গেলে উনি এই কাজ করে এক্সট্রা পায়, টাকা পায়। তাই আমি বলি আস্তে আস্তে দেখো, প্রায় ম্যাডামের কথা বলতো। তখন আমি এক পর্যায়ে বলি, তুমি এত ম্যাডামের গল্প, তুমি যে সহজ সরল মানুষ, তুমি তারপরে অল্পতেই মানুষের ফাঁদে পড়ে যাও। কয় কি আরে না ঝামেলা। আমি কি হয়েছে? কয় কি না ম্যাডামের একটা পারিবারিক সমস্যা। আমি কেন, ওনার ভাই বোন নাই? কয় হ্যাঁ, এক ফুপা আছে, ওনার হাজবেন্ডের সাথেই হচ্ছে না ঝামেলা। এর ভিতরে কিন্তু সেই জড়াই গেছে, আমি জানি না। আমার বাচ্চার যখন 2nd বার্থডে, ওই দিনই ও প্রথম ঢাকাতে, পরে আমি এগুলো মিলাই।
আসলে কি ওকে আমি অন্ধবিশ্বাস করতাম, কেন জানি আমি ভাবতাম না ও সত্যই কোনো বাসায় মেয়ে আসলে বাইরে ও তাকাইতো না, তাদের মুখের দিকে তাকাই কথা বলতো না, তাদের সাথে কথা বলতো না, শান্ত স্বভাব ছিল। আমরা জোরে কথা বললে বলতো যে তোমরা তো বাইরে যাও না, বাইরে গেলে তো মুখ আমার দেখাইতে হয়, তোমরা এত জোরে কথা বলো কেন, বাসার রাস্তা থেকে শোনা যায়। এই ধরনের সে খুবই, আর সে কি বলবো অন্য ধরনের মানুষ ছিল আমার কাছে না, শুধু আমার ফ্যামিলিও বলে, কিন্তু সেই ব্যক্তিটা যে এত খারাপ কাজ করতে পারে এরপরেও। তারপরে আমার বাচ্চাটা এরকম ম্যাডাম ম্যাডাম করতো। তখন ফার্স্ট ডেতে আমি ফোন করি, ঢাকা আসছে সে মেশিনের কাজে, বাড়ি থেকে ঢাকা আসছে, আসার পরে কি ব্যাপার ফোন ধরে না, রিসিভ করে না। ওর বার্থডে বাজার করবো, সে গেছে 12টায় পৌঁছেছে, তার ফুল বন্ধ, ওর দাদির ফোন দিয়ে দেয় বন্ধ। তখনই সারি ওই মেয়েটা। আর ম্যারিড পার্সন, একটা কথা আমি যেটা বলি, ম্যারিড পার্সন মেয়েদের হয় কি সহজেই সহবাস হয়ে যায় একটা পুরুষের সাথে যদি সম্পর্ক থাকে, কারণ তখন তো মেয়েটার আর মেয়ে একটু ভয় পায় যে না কি করবো। আর ছেলেদের কোনো প্রবলেম নাই, কেউ দেখলেও কি আর না দেখলেও কি, যে এটা আমার তর্ক, কিন্তু মেয়েদের একটা আনমেড ভয় পায় কিছু অ্যাক্সিডেন্টলি কিছু ঘটে কিনা, কিন্তু আমার পরবর্তীতে আমার সংসার জীবন কেমন হবে। কিন্তু ম্যারিড মেয়েরা কিন্তু এটা ভাবছে না, একটা ম্যারিড ছেলের সাথে সম্পর্ক, যেটা আপনার পার্সোনাল অপিনিয়ন, আমরা ওই জায়গাটায় না যাই, ইভালুয়েশনের জায়গাটা না যাই। ঘটনাটা কি ঘটেছে সেটা বলেন। হ্যাঁ, তখন দীর্ঘদিন ওই মেয়ের সাথে যোগাযোগ করে, যেটা আমি জানি না, ওর নামে আর একটা ওর কলিগ ছিল, বলতো কি ভাবি, তখন ওই মেয়েকে নিয়ে আমার, ওই মেয়ে একটু দূরে ছিল, বাসা কাছে নিয়ে আসছে যাতে তাকে সে যোগাযোগ বেশি করতে পারে, শর্ট টাইমে চলে আসতে পারে। পরে বলে কি ভাবি আমার কোনো হাতে কিছু নাই এখন, আপনি সংসার আপনি রকম। বই কেন, ওই দিন আমি আমার টাকা নিয়ে যাই, ওর জন্য একটা জায়নামাজ গিফট করবো, 13ই নভেম্বরে বার্থডে ছিল, জায়নামাজ গিফট। তখন আমার হাত পা ভেঙে আসে যে কি বললো এটা। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে, তখন আমি আর বাসায় আসি না, বাসায় না এসে ওই মেয়ের অফিসের কাছে দাঁড়ায় থাকি। ওই দিন ও অফিসে নাই, ও আবার কি করতো, সবাই যখন লাঞ্চে যেত ও তখন যেত না, তখন ও ওই মেয়ের সাথে কথা বলতো, সবাই যখন লাঞ্চের থেকে আসতো তখন ও লাঞ্চে আসতো। তারপরে করে সকাল সন্ধ্যা ও এর আগে যেত, কি ব্যাপার তোমার গোসল করে আসছো কোত্থেকে, তোমার হাত দিয়ে সাবানের সেন্ট, তোমার গোসল করলে মানুষের একটা ফ্রেশনেস থাকে, ও এড়াই যেত কথা। পরে একদিনকে ও শার্ট দিয়ে পারফিউমের সেট, মেয়েদের একটা শরীরে একটা গন্ধ আছে আলাদা, ছেলেদের একটা আলাদা গন্ধ আছে, তখন বল কি তোমার শার্ট দিয়েছে মেয়েদের গন্ধ কেন, ও হাসি উড়ে দেয়। সকালে একদিনকে আরেকদিনও বাইরে গেছে, আমি নাস্তা বানাইনি, ও হাতে মাংসর গন্ধ, কি ব্যাপার তুমি তো বাসাতে কিছু খেয়ে গেলাম, তোমার হাতে গন্ধ কেন মাংসের, ও হেসে উড়াই দেয়। এইগুলা করতেছে আর উড়াই দিচ্ছে। ফজর নামাজ পড়ে সে বাসায় আসতো না, কি ব্যাপার এতটাই, বলে কি ওই যে তাবলিকের ছিল, দাওয়াত ছিল, ওখানে গেছিলাম, কিন্তু কন্টিনিউ সে মিথ্যা তো বলে যাচ্ছে। তারপরে ও আমি আমার মা তখন ক্যান্সারের রোগী ছিল, আমি আসবো আমার মাকে দেখতে, তখন ও আমাকে এড়াই যেত আর বলতো যে তুমি গেলে এত তাড়াতাড়ি আসলে, এত টাকা খরচ করে গেলে, 1 মাস না থাকলে হয়। এটা বুঝে নিয়েন যে ও একটা স্বামী স্ত্রীর মধ্যে যেই সম্পর্ক থাকা উচিত আমাদের সেটা ছিল না আমার, কিন্তু আমি এটা মাঝে মাঝে মিসিং পেতাম, ওর বুঝতাম, কিন্তু সংসার জীবনে কলহর জন্য স্টপ হয়ে যেতাম, মাঝে মাঝে মন খারাপ হতো, কান্না করতাম, তারপরে আর বার্গেনিং করতাম না। তারপরে এক পর্যায়ে আমি ওই মেয়ের অফিসের সামনে দাঁড়ায় থাকি ওই দিন 13ই ডিসেম্বর, আর আমি মার্কেটে যে ওর জন্য জায়নামাজ কিনি না, দাঁড়ায় থাকলে পরে ওই মেয়েটা অটোতে উঠে, আমি পিছনে অটোতে উঠছি, দেখি যে বাসার সামনে সে ওর বাসার সামনে নেমে হেঁটে যাচ্ছে, আমি পিছনে, মেয়েটা যায় আর পিছনে পিছনে তাকায়। তখন মাঝখানে আমাদেরই এক পরিচিত মুয়াজ্জিন আছে, উনি আবার ওই সাইডে দোকান দিছিল, তখন বলে হ্যাঁ ভাবি আমি তো ভাইকে দিক দিয়ে মাঝে মাঝে যাওয়া দেখি, সকাল সন্ধ্যায় যায়, মেয়ের পিছনে পিছনে যে বাসাটা দেখে আসি। তখন আমি কনফার্ম হই না যে আসলে তার সাথে সম্পর্ক। পরে আমি বাসায় আসি, বাসায় আসলে পরে এক পর্যায়ে ওর যে নিচে দোকানটা থাকে, ওই দোকানের ড্রয়ারে পাসপোর্ট থাকে ওর, আর কিছু টাকা থাকে। আর আমার বোন আমার মেয়েকে যে ব্যাংকে নতুন টাকা দিছে বান্ডিল সহ, সেটাও আমাকে জানায় না, ওইভাবে রেখে দিচ্ছে, টাকাটা খরচ করে নাই। ওই টাকাগুলো নিয়ে আমি বাসায় উঠি, ও অফিস থেকে বাসায় এসে দেখে ড্রয়ার ভাঙায়, আমাকে অনেক সার্চ করে, আমি কিছুই কথা বলি না, তখন ও বাসা থেকে চলে যায়। তখন আমি এক ভাড়াটিয়াকে বলি যে মামি আমি একটু এই ঘটনা, আপনি আমার সাথে একটু চলেন। তখন উনি আমার সঙ্গে যায়, যে একসঙ্গে আমি আগে যে মেয়েটাকে ফলো করে যে বাসা চিনে আসছি, আমি কিন্তু ভিতরে ঢুকি নেই, মেয়েটাকে আমি দেখাইনি, কিন্তু যখন আমি ও বাসাতে চলে যায় আমাকে টর্চার করে, তখন মামিকে আমি সাথে নিয়ে যেয়ে দেখি যে দুজন একই সাথে, তখন আর আমি সহ্য করতে পারি না, মামিকে রেখে আমি ওকে বলি যে তুমি এগুলা করতে পারলে, এক পর্যায়ে হাতাহাতিয়া। তখন ওই মেয়েকে আমি গায়ে দিই যে তার আগে আমি ওই মেয়েকে সাবধান করে আসছিলাম যে আমার একটা বাচ্চা আছে,
এর আগে যে আমি যে আপনি আমার সংসারটা নষ্ট করেন, ওকে আমি ভালোবেসে বিয়ে করছি ওকে, আপনিও আমার সংসারটা নষ্ট করেন। বলে কি আপা আপনি কি বলেন এগুলা? তখন আমাকে নাস্তার সাথে আমি কিছুই খাইনি না খেয়ে, যাই হোক এই পর্যায়ে চলে এসে আর কথা বলি না। তখন ওই মেয়েটাকে আমি ইচ্ছা মতো মারি দিই যে তুই তো জানতি যে আমার একটা বাচ্চা ছিল, তোকে না আমি অ্যালার্ট করে দিয়ে আসছিলাম যে আমার সংসার ভাঙিস না, আমার একটা মেয়ে আছে। আর সে এই পর্যায়ে এইগুলা হয়ে যাওয়ার পরে, অকারেন্স হওয়ার পরে তার বাড়ি থেকে ভাই মারি। ও তখন ওই মেয়েটা কি করে, আমি এক পর্যায়ে করি, বাড়িওয়ালা বলে ঠিক আছে আপনি বৈধ, আপনি ওর প্রথম স্ত্রী, আপনি পুলিশ আনেন। তখন আমি সত্যি থানায় আমার বোনদের ফোন করি। আমার বোনদের এক পর্যায়েও ফোন দেয় যে আপনার বোনকে আর আমার রাখা সম্ভব না। তখন আমার বোন আমাকে ফোন দেয়, তখন বলে কি ঠিক আছে তুই যা, পুলিশ নিয়ে। পুলিশ আনার মাত্র তখন দেখি যে মেয়ে নিয়ে ও অলরেডি ওর বাড়িতে চলে গেছে, ওই মেয়ে নিয়ে, ওই বাসায় নাই, মেয়ে নাই। তখন পুলিশকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে উঠি। উঠার পরে প্রতিবেশী যারা আছে তারা আসে, তারা টাকাটুকু দিয়ে পুলিশকে সলিউশন করে দেয়, ওই মেয়ে থাকে। এক পর্যায়ে দেখি কি আমার বাচ্চার দাদি তার রুমে নিয়ে ওই মেয়েকে উঠাইছে। তার মানে সে যদি প্রশ্রয় না দিত, তার ছেলে কিন্তু আরেকটা কথা, সেখানে প্রশ্রয় অপশ্রয়ের বিষয় না, ইভালুয়েশনটা আসলে আমাদের যারা শুনছেন দর্শক তারাই মূল্যায়ন করুন। ঘটনা আপনার লাইফে যেটা ঘটেছে আপনি সেটা বলে যান। তারপরে ওখানে উঠায়, তারপরে এক পর্যায়ে কথা হয়, তখন ওই মেয়েকে ওই রাতে রাখে ওদের বাসায়, আর আমরা তো দোতলায় থাকি। কিন্তু সে এর মাঝে সে করতো কি, বাথরুমে যে মেসেজ পাঠাইতো, কথা না, বাসায় যতটুকু সে কথা না বলতে পারলে বাথরুমে যে মেসেজ পাঠাইতো। পরে আমার গার্জিয়ানরা গেল, অনেক টর্চার করলো, তুমি এই ধরনের কাজ করতো, সব জায়গায় কি তোমার সাথে শুধু মেয়ের দেখা, আর কারোর সাথে দেখা না? বলে হ্যাঁ আমি এতে অফিসে কই না, তুমি অফিসিয়াল কাজ, তার বাসায় বাড়িতে যেত না। ওই ঈদের কথাটা মিসিং হয়ে গেছে। সে করছে কি আমাদের বাসায় রেখে সে ওই মেয়ের বাড়িতে গেছে। প্রশ্নের উত্তর দেন। সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে মেয়েটাকে ছেলেটাকে আপনি একসাথে পেয়েছেন, পুলিশ নিয়ে আসছেন, তারপরে বিষয়টা কি মীমাংসা হলো আপনাদের মধ্যে? মীমাংসা কি ছিল? মীমাংসাটা ছিল আপনার সঙ্গে থাকবে আপনার হাজবেন্ড না বলে না, আমি এমনি গেছিলাম, আমি তাকে বিয়ে কিছু করি। মীমাংসাটা কি ছিল, রেজাল্টটা কি ছিল? আপনার সঙ্গে রয়েছে, হ্যাঁ আপনার সঙ্গে থাকবে, আপনি সেটা মেনে নিলেন। হ্যাঁ মেনে নিলেন, তার মানে সে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করবে না। এরপরে ঘটনা সামনে দিকে আমি আমার ফ্ল্যাটে, আমি থাকতাম দোতলায়, ওর আমার শাশুড়ি থাকতো তিনতলায়। তখন ওরা চলে, মেয়েকে আমার শাশুড়ি রেখে দিল, সকালবেলা পাঠাইলো। যাই হোক অফিসে আরো মানুষজন, অনেক ঝামেলা হইলো। এরপর যে আবার করলো কি, সে এর মাঝে তো অনেক ঝামেলা গেছে, অনেক কিছু হয়েছে, আমার মামা শ্বশুর সবাই আসছে, সবাই আমাকে ভোট করছে যে এই বউ, আমরা যতক্ষণ যদি কারেন্ট না থাকে এ হাত দিয়ে কোন দিক দিয়ে যা রান্না করতেছে, খাবারও দিচ্ছে আর হাতের পাখা নামতেছে না। সে আবার কি করলো, ওই মেয়েকে এক পর্যায়ে, এর মধ্যে তো অনেক ঝামেলা চলতেছে, ঝামেলা প্রায়ই হয়। সে কথা বলে আমি ঝামেলা করি, সে দেখা যায় যে নিচে আমি টিউবওয়েলে পানি খেতাম, সে আনতে যেয়ে সে কথা বলতেছে। সে আসলে পানি কলসিটা টিউবওয়েলে ওখানে রেখে, আমি তো বউ মানুষ, আমি নিচে যাব না খাবারের পানি আনতে, সেই আনতো। তখন সে নিচে যাচ্ছে, হাতিম আলী কলেজের মাঠে যে সে কথা বলতেছে, মাঝখানে যে তখন মেয়ের গলায় বটি ধরছি, সত্য কথা বল, কার সাথে কথা বলছিস, না এই যে জব দিব তোর মেয়েকে। তারপরে বললে পরে সে বলে যে হ্যাঁ তুমি বটি নামাও, আমি সত্যি কথা বলতেছি। বললে পরে বলে যে ওর সাথে কথা বলতেছিলাম, কিন্তু আমার দরকার ছিল কথা। আমাকে দরকার তাহলে ঘরে বসে বলতা, আমার সামনে বলতাম, আমি তো কিছু বলতাম না। কিন্তু কন্টিনিউ সে মেয়ের সাথে চালা যাচ্ছে। আবার কি করছে, যেই বাসায় যে গন্ডগোল হলো, সে কি করছে, ওই বাসা দেখে মেয়েকে আরেকটা বাসা নিছে। তখন আমার তো একটা বাচ্চা আছে, ওকে আমার সঙ্গে নিয়ে যেতে হয়। তখন আমার বেবিটা 3 বছর। তখন ওর মা বলে কি, ছেলেকে অ্যালার্ট করে দেয় যে তোর বউ কিন্তু গেছে, তুই সাবধান থাকিস। ও আর ওই পথে যায় না। আমি দেখি দূতের দাঁড়াইছি যে অটোতে উঠবে, কিন্তু অটোতে উঠে না, যে আমি ধরা পড়বে। তাই এক পর্যায়ে সে অতিষ্ঠ হয়ে আমি যে তাকে সবসময় চোখে চোখে রাখতেছি, এগুলো সে অতিষ্ঠ হয়ে যায়। তখন কি করে, এক পর্যায়ে সে মেয়ে নিয়ে চলে যায়। বলে আমাকে বলে কি, আমি তো এই কয় তারিখে এসে যাবো, ঢাকাতে যাবো, আমার কাজ আছে। স্যার আমাকে, তার মাঝখানে আমি স্যারকে এবার ফোন দিছি, এমডি স্যারকে, স্যার ও কিন্তু ওই মেয়েকে নিয়ে যাবে, আপনি ছুটি দিবেন না। স্যার আমার আচ্ছা ঠিক আছে। তখন আমাকে ওকে বলে যে তুমি তো আমার শুক্রবারেও কাজ আছে, তুমি যেতে পারবে না, বৃহস্পতিবার লঞ্চে উঠবে। কিন্তু এক পর্যায়ে যাই, বাসায় এসে এটা বলে কিছু বলি। তখন ও যেদিন নাকি ফাইনালি যাবে টাকা পয়সা নিয়ে, সেদিন আমি তো জানতেছি, আমি আবার করছি কি, 2টা আমার বাচ্চার কাপড়গুলা আমি নিচে একটা জায়গায় রাখছি যাতে কেউ না দেখে। ও যাবে, আমি এক পাশে যাবো পাশ। তখন করে কি, আমি এদিক দিয়ে নিজে অস্থির হয়ে যাচ্ছি যে ও আজকে চলে যাচ্ছে মেয়েটা নিয়ে, আর ওরও খারাপ লাগছে চলে যাচ্ছে। ও ভাত খেতে পারতেছে না, ও করছে কত ভাতের গুলো কত চিনি দিয়ে ঘাটছে, ওরও খারাপ লাগছে চোখ মুখ। এদিক দিয়ে আমার মাথা ঘুরাচ্ছে, আমি মাথায় তেল পানি দিচ্ছি, কিন্তু ওকে বুঝতে দিচ্ছি না যে আমি বুঝছি। তখন আমি অনেকটা ছেলেকে লাগাই রাখছিলাম যে ও যখন যাবে ওর পিছ যাবে যে ও কাকে নিয়ে যায়। পরে হ্যাঁ ওই যায় লঞ্চে, দেখে যে 2টা মহিলা, একটা মহিলার বাচ্চা কোলে আর একটা মহিলা বসে আছে চাদর পিছে। পরে তখন আমাকে আবার বলে যে দেখবো আজকে কে আগে ফোন দেয়, যে আগে ফোন দেয় সেই বুঝবো ভালোবাসে বেশি। আমি তো আচ্ছা ঠিক আছে, আমি তোর ফোন দিই। ও বলে দেখে কি দেখছো, আমি তোমাকে বেশি ভালোবাসি, আমি তোমাকে আগে ফোন দিলাম, তুমি তো ফোন দিলা না। ওর মার কাছে ফোন দেয়, ওরা কই,
বলে করে দে, তো দেখি না মানে পাশে বাসায় গেছে নাকি, জানে না সেও আমি যে লঞ্চ ঘাটে গেছি। পরে আমি লঞ্চ ঘাটে গেছি, তখন ওই ফোনটা রিসিভ করতে পারি না, গাড়ির শব্দ হয়ে দেখে আমি দূরে যেয়ে ফোনটা রিসিভ করি যে হ্যাঁ আমি বাসায় পাশে বাসায় আসছি। পরে আমি যে করি কি, ও তো অনেক লম্বা, ও করছে কি মেয়েটা ওইদিকে মুখ করে বসা আর ও হলো মুখ করা বসা সিঁড়ির দিকে। আমি সিঁড়িতে উঠা মাত্রই ও দেখে ফেলছে, আর ও খুবই চতুর, এত চতুর যেটা আমি বোঝাইতে পারবো না, ভালো যেমন তেমন চতুর। ও আমাকে দেখে চট করে উঠে গেছে। আমি করছি কি তখন মেয়ে কোল থেকে নামাই দিছি। ও করছে কি মেয়ে নিয়ে যখন আসছে তখন আমি ওই মহিলা, তখন আমি বললাম যে বাচ্চা কোলে, ওর ওই মেয়েটা ওই মেয়ের ভাইয়ের বাচ্চা কোলে। তখন আমি বললাম বাচ্চা নিয়ে কোথায় যাবে, আমি টার্গেট করিনি, বাচ্চা আবার পরে দিবে। তখন আমি ওর ভাবির পাশে আসি, ওই মেয়ে ততক্ষণে করে কি ফোন করে ওর ছোট ভাইদের আইনে ওই বাচ্চা, ওর ভাইয়ের বাচ্চাকে ওকে দিয়ে তারা দুজনে, ও তার মাঝখানে আমার বাচ্চার বাবা আমার বাচ্চাকে ওর দাদির কাছে দিয়ে টাকা পয়সা নিয়ে মাইতে বলে দেয় যে তোরা বাঁচে যা। তখন ওরা বাসে চলে আসে। তখন তো আমার এমন পজিশন, তখন আমার তখন রাত্রে আমি রাত জেগে 2টা চিঠি লিখলাম, সারা রাত জেগে। আর যতক্ষণ চিঠি লিখছি ততক্ষণ শুধু আমার মেয়ের দিকেই আমি তাকাই, কান্না করছি। আমার শাশুড়িকে, যে আমি 4 বছরে আপনার মন জোগাইতে পারিনি, কিন্তু আমার মা নাই, কিভাবে যে আপনার ভালোবাসা আমি পাবো আমি নিজেই জানি না, কি করলে আপনি আমাকে ভালোবাসতেন। যাই হোক, অনেক ব্যথা পাইছি আপনার ছেলে সংসার করতে এসে, অনেক কষ্ট দিয়েছেন। ও এক পর্যায়ে চলে এসে পরে আমি ঢাকাতে আসি ওকে খুঁজি, আমি কামরাঙ্গীর চরে যে খুঁজি ওকে, এইভাবে কি ঢাকাতে মানুষ খুঁজে পাওয়া যায়? পরে আমি বোনকে ফোন দিই, যখন দেখি নিজের পা আর চলে না, তখন আমার বোন বলে তুই এইভাবে কি মানুষ খুঁজে পাবি, বাসায় আস। বাসায় আসলে পরে আমার দুলাভাই আসে, সব শুনে। পরের দিন আমার দুলাভাই আমাকে নিয়ে রওনা হয়। ওদের বাসায় গেলে পরে ওর খালু খালা আর ওদের আত্মীয় স্বজন বলতে ওর চাচা ছিল না, আর ফুপুদের কোনো এলাও ছিল না। আপনারা কোথায় খোঁজেন? আমি না খুঁজে পান না, তারপর কি করেন? খুঁজে যায়, ছবি দেখাই খুঁজি যে একে কি দেখছেন, ভাড়া থাকে একে দেখছেন, এভাবে করি না। আর আমার বোনটা বলে এভাবে তুই পাবি না, চল ওদের বাড়িতেই যাই। পরে আমার বোনটা তো জব করে, বন্ধুরা ভাই ছুটি নিয়ে তারপরে যায় আমাকে নিয়ে। পরে ওদের আত্মীয় স্বজন বলতো মামারা, খালি খালারা ছিল, ওদের ফেভারে কথা বলে, ওর মামাদের এত এলাও করতো না মামা। পরে আমি আমার বোনকে নিয়ে আবার ওদের বাড়িতে যাই। পরে এক পর্যায়ে আমি যাই না, আমার বোনের বাসায় থাকে। আমার বোন আবার ওদের থ্রেট করতে থাকে যে আমার বোনকে তোরা কোথায় গুম করছিস, বের কর, নাহলে তোদের নামে আমি কেস করবো। এক পর্যায়ে তাহলে ওর মা ফোন করে ছেলেকে বাড়িতে আনে। ও বাড়িতে আসার পর আমাকে একটা মেসেজ দেয়, তোমার সংসার তোমারই রয়েছে, আমি বাড়িতে ফিরে এসেছি, তুমি আসো। পরে আমার বোনটা আমাকে নিয়ে যায়, সকালে আমরা পৌঁছানোর পরে এক পর্যায়ে অনেক আমাদের আত্মীয় স্বজনও যায় ওইখানে, পরিচিত সবাই, আমার দুলাভাইয়ের যারা সার্কেল ছিল তাদেরকে নেওয়া হয়। ওদের আত্মীয় স্বজন আসার পর অনেক গ্যাঞ্জাম হয়। এক পর্যায়ে ওরা আমাকে ছাড়ানোর জন্য টাকা পয়সাও রেডি করে রাখছে ওর মা, আমরা সেটা জানি না। তখন এক পর্যায়ে আমার দুলাভাই ওকে গায়ে হাত দিতে যায়, এত বড় বিয়াদব একটা বাচ্চা আছে যেখানে, সেইখানে আমি বলি কি ঠিক আছে। পরে আমি আমার এক আত্মীয় ছিল মুফতি, তখন আমি বলি ভাই ওই মেয়েকে কিভাবে ছাড়ান যায়? তখন বললে যে কি একটা দোয়া ছিল, যিনি মুত্তাকিলা মুফাসসিল না কি বললে আমার নাম ধরে, তাছাড়া যত স্ত্রী থাকবে তালাক হয়ে যাবে। তখন আমি ভুল করছিলাম যে এটা যদি করে সে তাহলে ঠিক আছে আমি মানবো। পর এইটা করার পরে সকালে শুকুর আলহামদুলিল্লাহ আমি সংসারে থেকে যাই। আমার বোনটা চলে আসার পরে একদিন থাকে বাসায়, তারপরের দিনই করে কি সে বলে যে আমি নল সিটিতে কাজে যাচ্ছি। ওর মা বলে ও কি কাজে যাবে না, তার মিথ্যা কথা বলে কাজে। আর ও করতো কি, তখন বাসায় আমাদের দোতলায় থাকতো না, 3তলায় বেশি সময় কাটাতো, কারণ ওইখানে তো অবাধে সে যাত্রা করতে পারবে না, তার কোনো কেউ বাধা নাই। তখন সে ওই মেয়েকে নিয়ে ওই বাসায়, পরের দিন পরে আমি ফোন দিছি, আমাকে তো বলছে যে বলে কি মেজো ফুপুর বাসায় যাবো ওখান থেকে কাজ সেরে। পরে আমি ফোন দিছি, মেজো ফুপু ও কই, নিপাকে ওর সাথে পাঠাই দিন। বলে কি যে কেন কিভাবে তো আসে নাই, আমাকে কেন যায় নাই। পট করে উনার মেজো ছেলে এসে ফোন ধরে, হ্যাঁ ভাবি, উনি আমার ভাসুর হইতো, কিন্তু ভাবি বলতো হ্যাঁ ভাবি ও তো আমাদের বাসায়, আজকে যাবে না কালকে, আমি করে এক্ষুনি বাসায় পাঠান, আসলে মিথ্যা। পরে আমি আর কিচ্ছু বলিনি। ও তখন আমি বাসায় রান্না করে উপরে খাই, এর ভিতরে তো বাচ্চা দাদি যা তা খেতে দিতে এই আজে বাজে কথা বলে। তারপরেও আমি তো না খাওয়ার মতোই, হয়তো যখন পারি না তখন একটু যে পানি কোন রকম খেয়ে আসি। তারপরে করি কি, তখন আমার মাথায় আর কাজ করে না যে আর ওকে সময় দেওয়া যাবে না, ওর সংসার আমাকে আর সম্ভব না। তখন আমি বাইরে যে গ্লোভস কিনি হাতের, একটা কাগজ কাটে যে ধারালো ব্লেডের মতো নিয়ে এসে ওই চাকুটা কিনে প্ল্যান ছিল যে আমি যখন ওর সংসার করতে পারলাম, কোনো মেয়ে জানি সংসার করতে পারে না, এটাই আমার মাথায় ছিল যে ওরা একটা এমন ব্যবস্থা করবে যাতে ও আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে না পারে। তখন এক পর্যায়ে ও পরের দিন রাত্রে আসে, আমি তো রেডি হয়ে বসে আছি, আমি
আমি বাসায় রেডি থেকে ও বাসায় আসার পরে উপরে দুইজনে একসঙ্গে খাই। আমি কোনো কথা অন্য দিন কিন্তু অনেক ঝামেলা করি কোথায় গেছিলে, কিন্তু ওই দিন কোনো কথাই বলিনি। বাসায় আসার পরে আমার বাচ্চার দুধ ছিল, গুড়ি দুধ, ওটা আমি করি আগে ঘুমের ওষুধ আমি গুড়ি করে রাখার পরে ওর দুধে মিলাই, ওর কাপটা আমারটা মিলাই না। তখন আমি বলি ও এই খেতে চায় কাজটা না। করলে যে আপনার একটা ভয়ঙ্কর বিপদ হতে পারে, ওটা আমার তখন মাথায় কাজ করে নাই যে মানুষের এত যন্ত্রণা। শুনেন, একটা এর মাঝে অনেক কথা গেছে। শি ওয়াজ প্ল্যানিং লাইক ওর এমন একটা অবস্থা করে দেওয়া যাতে করে ও পরবর্তীতে অন্য কারো সংসার করতে না পারে। আপনারা বুঝে নেবেন আপনাদের জায়গাটা থেকে। এবং সেজন্য উনি একটা ধারালো ব্লেড কিনে নিয়ে এসছে, আরো অনেক কিছু কিনে নিয়ে এসছে। অ্যান্ড শি ইজ প্ল্যানিং লাইক আ প্রো বলতে আমি যেটা বোঝাচ্ছি যে প্রফেশনালরা যেভাবে প্ল্যান করে আর কি, ঘুমের ওষুধ টষুধ খাওয়ায়। অ্যান্ড দিস ইজ নট দ্য এন্ড, কজ প্রত্যেকটা ঘটনার একটা ইফেক্ট থাকে। দেখেন কোথাকার জিনিস কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বলেন। এর মাঝে আমি অনেক ও বলে আমরা জানি যে এই স্টোরিটা আসলে যদি আপনাকে ইলাবোরেটলি বলতে দেওয়া হয় এটা সারাদিন বলেও শেষ হবে জি। না। এর মাঝে ওর আত্মীয় স্বজন যাদের এই বোর মতো বোন, আমি অনেক পরিশ্রম করেছি। আমার জামা ছিঁড়ে গেছে কিন্তু আমি ওই বলছে জামা বানাইতে, আমি বানাইনি। আমি বলছি সংসারে কয় বছরের সংসার আপনার? 4 বছরে যে আলমারিটা হোক, এই খাটটা বানানোর পরে আমি ড্রেস নিবো। ওকে, ঠিক আছে। আপনি তারপর কি করলেন? তারপরে ও রাত্রে যখন দুধ খেতে চায় না, তখন আমি বলছি তুমি না খেলে আমিও খাবো না। তখন এক পর্যায়ে দুধটা খাওয়ার পরে সে ঘুমিয়ে অনেক কথা বলতে বলতে এক পর্যায়ে তখন আমি তার সাথে মিলন হতে চাই, কিন্তু ওই সময় ও সে হয় না। তখন আমি এক পর্যায়ে আমি দেখি তাকে, জাস্ট পরীক্ষা করেছে কি বলে, কিন্তু আমারও ইচ্ছা ছিল না। তারপরে এক পর্যায়ে সে ঘুমায় গেলে আমার যে দরকারি জিনিসগুলো, আমার ক্যামেরা, আমার গোলগুলা, আমার পছন্দের শাড়ি, আমার মেয়ের ড্রেসগুলা, কিছু যেটা লাগবে আমি একটা চাদরের উপর ফেলে বাঁধি। আর আমার কিছু বাইরের কিছু ইলেকট্রিক জিনিস ছিল, ঘর মোছা মেশিন, ঘর ঝাড় দেওয়া মেশিন, আরো আমার প্রিয় জিনিসগুলা আমি করি কি, আমার ড্রয়িং রুমে খাট ছিল সামনে, আমি মেয়েটাকে আগে ওখানে শোয়াই যাতে আমি দ্রুত মেয়েকে নিয়ে চলে যেতে পারি। মেয়ের শীতের পোশাক পরাই ঘুম পাড়ায় রাখি, আর আমিও আগে বোরকা পরে ফেলি। পরে বলে আমি নিয়ে তখন আমি মশারিটা নাই, আমার প্রিয় লেপ ছিল, আমার একদম পছন্দের অনেক দামি লেপ, মশারি, আমার কাটা, আমি সব ওকে গায়ে দিয়ে আসছি কেন, যাতে ও শীতে কষ্ট না খায়, ওকে মশাই না কামড়ায়। কিন্তু কাজটা করছি খুব জিদে, কিন্তু আমি চাইনি যে ওকে একটা মশাইও কামড় দিই, কিন্তু আমি ক্ষতি করছি। কারণ যে আমার মনে যে ব্যথা, আপনি ঘুমের মধ্যে থাকা অবস্থায় কাজটা করেন, থাকার অবস্থায় কাজটা করি, তখন ও জেগে উঠে। তারপরে আমি ওটা জেগে ওঠার পরে কি করে, আপনাকে ধরে ফেলে না? ও চিৎকার করে না বেশি, যাই হোক। তখন সাথে সাথে আমি আমার ওইটা ছুরিটা আমার হাতে থাকে, আমার মেয়েকে আমি নিয়ে আসি। ওর মোবাইলটা আবার আমার কাছে ছিল, ওর মোবাইলটা ওই আমি ড্রয়িং রুমে পড়ে যায় আমার কাছ থেকে। পড়ে গেলে আমি মেয়েটাকে, তখন আমার জুতাও পরার আমার ছিল না, মনে ছিল না, আমি নিয়ে চলে আসি। তখন অনেক শীত ছিল, 28শে ডিসেম্বর 12 সালের। তখন আমার মেয়েটাকে আমি বলি আম্মু কুকুর ডাকতেছে, আমি বলছি আম্মু। তখন আমি ওদের বাসা চিল্লাপাল্লা শুরু হয়েছে, ওর মা চিৎকার করে কান্না করতেছে। তখন চিৎকার করে কান্না করতেছে, সব আমি তো দেখতেছি, দূরে থেকে দেখা যাচ্ছে, মানুষ দেখা যায় না কিন্তু শব্দগুলো শোনা যাচ্ছে। তখন আমার মেয়েকে বললাম আম্মু কুকুরে ডাকে, তুমি করো, আমাদের তো ধরে ফেলবে, তুমি কথা বলো না। ওকে আমি তখন খুব পারে, তখন আমার সামনে দিয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সে নিয়ে গেলে ওখানে কাজ করতে পারে, ঢাকায় নিয়ে আসে। ঢাকায় নিয়ে আসলে অ্যাম্বুলেন্সে নিয়ে যায় মানে কি, এই ঘটনা ঘটার পরপরই আমি দেখতেছি আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, আমি তো সাইডে দাঁড়ানো, আমি তো ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা তো ওই বিল্ডিং এই ছিল। হ্যাঁ, 3 তলায় থাকতো, ওরা তখন 2 তলায় চলে আসছে। ওরা তো সবাই বুঝে গেছে যে আপনি কাজটা করেন, সবাই আমি তো অলরেডি নাই, বাসায় নাই, তখন সবাই চলে আসছে। আমার তখন কোনো কিছুই নাই, যে বিকজ শি ডাজন্ট হ্যাভ সেন্স, ওই সময়টাতে সেন্স নাই। আমার এর ভিতরে অনেক কিছু গেছে, জানতে কি বলার না। সেন্সটা না থাকার পেছনে অনেক কথা আছে, এর মাঝখানে অনেক কথা গেছে। আমি অনেকবার সুইসাইড করতে চাইছি, যখনই আমি সুইসাইড করতে গেছি, ফ্যানের সাথে ঝুলতে গেছি, তখন আমার মেয়ের মুখ দেখছি আর বলছি যে শেষ ওকে দেখে যাই। যখনই দেখতে গেছি তখনই নেমে আসছি যে আমি যদি মারা যাই তাহলে আমার মেয়ের কিছু থাকবে না। আর শুনেন, বাবারা কষ্ট করেন না সন্তানের জন্য। আজকের এই গল্পটা যারা দেখছেন ভিডিও, তাদের শুধু একটা কথাই বলবো, যারা এরকম ডিসিশন নিতে যাচ্ছেন, এত শর্ট টাইমে পরিচয়, সেটা ছেলের দিকে হোক বা মেয়ের দিকে হোক, আজকের এই গল্পটা শুনে দেখে তওবা করেন। ডোন্ট ডু দিস বস, কজ ইটস নট ইউর ডিসিশন, ইটস আ ফ্যামিলি ডিসিশন। বিয়ের পরের জীবনটা যে আসলে কি, বিয়ের আগের টের পাওয়া যায় না। এবং এই সিদ্ধান্ত কোনোভাবেই ইমোশনালি, শুধু ইমোশনালি দুজন মানুষকে ভালো করে না জেনে, দুটো পরিবারকে ভালো করে না জেনে নেওয়া উচিত না। একেবারে আমৃত্যু পর্যন্ত আমি এই কথাটাই বলবো, যতদিন রেডিও প্রোগ্রাম করবো। ডু নট ডু দিস প্লিজ। তারপর কি হলো? ওকে নিয়ে ঢাকাতে আসে। ওই দিনই আমি অনেক কুয়াশা থাকে, ওই দিন আমি আমার বোনের সাথে কন্ট্যাক্ট হয় শুধু, আর কারোর সাথে আমি কথা না বলে ফোনের সাথে কন্ট্যাক্ট করি, ফোনটা অফ
স্টপ করে দিই। তারপর একটা অটো আমাকে একটা আমার জায়গাটার নাম মনে নেই, বাস স্টপিটে আমাকে রেখে যায় আমার বাচ্চা সহ। তাকে আমি অনেক শীত, আমি বসে থাকি, কেউ থাকে না, গার্ডরা থাকে, ওখানে বসে থাকি। তারপর একটা সকাল 6টার দিকে বাস আসে, একটু দেরি হয় বাস আসা, কারণ কুয়াশা ছিল অনেক। আসলে পরে তারপরে আমি গাজীপুরে যাই, গাজীপুরে আমার বোনের ওখানে বাড়ি আছে, ওখানে যাই আমাকে রাখে প্রথম। পরে আমার বোন ওই দিনই ওই ঘটনাটা সবাই জেনেও ফেলছে, পুরো এলাকায় জানা হয়ে গেছে। পরে আমার ফ্যামিলিতে জানছে, আমার বোনাই তো অনেক রাগারাগি, কিন্তু আমার বোনাই রাগ মানে এদিক দিয়ে রাগারাগি, কিন্তু আমার বোন বলতেছে আমার বোনকে আগে বাঁচায় আসি যেটা হোক। তখন আমাকে গাজীপুরে তার বাড়িতেও রাখে নাই, পাশের সাইডে একটা ভাড়া করে রেখেছে। তখন অনেক দিন ওখানে ছিলাম, প্রায় 15 দিন। আমার বোন গাড়িতে করে খাবার দাবার সব পার্সেল দিছে। যখন রাতে কুকুর ডাকতো, আমার মেয়েকে আমি বুকে জড়াই ধরে রাখতাম, মানে এইভাবে পুলিশ আসতো, খালি সারাদিন এটাই মনে হতো। তারপরে আমার মেয়ে দিনের হলে দাঁড়াই থাকতো, যে আম্মু, আমি বলি আম্মু দাঁড়াই থাকে না, পুলিশ আসবে। বলে কি আম্মু, আমি দূর থেকে দেখি, আমার আব্বুজি যখন নামাজ পড়তে যাবেন আমি দূর থেকে আম্মুজিকে দেখবো, আমাকে পুলিশে ধরতে পারবে না। আর যাকেই দেখতো তাকেই বলতো যে তোমরা কি আমার আব্বুজিকে দেখছো। ততদিনে কি মামলা হয়ে গেছে আপনার নামে? আপনি কিছু জানেন যে পুলিশ বা এরকম? হ্যাঁ, আমাদের বাড়িতে পুলিশ গেছে, আমি তো সংবাদ পাচ্ছি, আমার ফোন স্টপ করে ফেলেছি। পরে যে তখনই মামলা করে দিয়েছে বিষয়টা নিয়ে, তারপরের দিনই 29 ডিসেম্বরই তারা মামলা করে দিয়েছে। পরে আমার বোন, আমার মেয়েটা টাইফয়েড হয়ে গেল বাবার টেনশনে, জ্বর হতে হতে পরে আমাকে ধানমন্ডি ক্লিনিকে আমাকে নিয়ে ভর্তি করলো। এর ভিতরে আমার বোনের ছেলে কেউ আমার সঙ্গে যোগাযোগ করে না, বলে যে ও যেন বাসায় উঠতে পারে না, এমন একটা কাজ করছে। দেখা যেত বিয়ে করছে আর অন্য প্রসেস যাওয়া যেত। তখন এক পর্যায়ে আমার বাচ্চাটার এত খারাপ অবস্থা, অ্যানালগ এসে দিতে দিত না, ইঞ্জেকশন দিতে দিত না, স্যালাইন দিতে দিত না। তখন ডাক্তাররা পাশের রুমে যেয়ে বলতো যে আমি তোমার আব্বুজি চকলেট নিয়ে আসতেছি, তুমি স্যালাইন না, আমি এক্ষুনি আসবো। এইভাবে ডাক্তাররা অন্য পাশে ফোন দিলে কথা বললে সে দিতে দিত। তারপরে এক পর্যায়ে আমার বোনটা কান্না করে যে ওর মেয়েটা মারা যাচ্ছে আর তোমরা যাও না। তখন আমার ভাগ্নিটা মেডিকেলে পড়ে, তখন তারা যায় সবাই। আপনার মেয়ের যে অনেক ধরনের সাফারিং এর মধ্যে দিয়ে যাবে পুরো লাইফে, সেটা আমাদের দর্শক যারা আছেন, আমরা যারা আছেন সেটা জানি, কিন্তু এই ঘটনার প্রেক্ষাপটে আপনাকে কি ফেস করতে হলো সেটা হচ্ছে আমাদের কনসার্ন। এখন আপনি এই ঘটনার পরে এক অর্থে পলাতক অবস্থায় আছেন, ওনারা মামলা করে দিয়েছে আপনি যেটা বললেন। তারপর আপনার ঘটনাটা কি দাঁড়ালো? পুলিশের কাছে অ্যারেস্ট হওয়া বা অন্য? পরে আমার বোনরা হাইকোর্টে আমাকে নিয়ে যে আমার বাচ্চা সহ আমরা ছিলাম জামিন। তখন হাইকোর্ট কি করলো, 2জন জাজেস ছিলেন, জাজেস 2জন আমার বোন 2জনকে দিলেন জামিন, আমাকে দিল। মামলায় আসামি কজন করেছিল? 3জন। আমার 2 বোনকে বলছে তারা সহযোগিতা করে নিয়ে আসছে, এটা বলছে। আচ্ছা, তো আপনার 2 বোন ছিল প্লাস হচ্ছে আপনিও ছিলেন, 3জন আসামি ছিল। হ্যাঁ, আমি 1 নম্বর, তারা 2 নম্বরে। তখন জাজেস আমাকে দিল না। তখন আমার বোনরা বললো যে আমাকে সাজেস্ট করলো যে দেখ তুই তো ভুলের বশত, আসলে আমরা তো জানি যে তুই কষ্ট করে কাজটা করে ফেলেছিস, মানে কোনো নারী এমন সহ্য করতে পারে না, তারপরেও তো একটা গুনার কাজ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এখন তুই স্যালেন্ডার কর। শেখ হাসিনা খালেদা জিয়াই যখন জেলে গেছে, আর তোর তো কোনো ব্যাপারই না, তুই যা করার আমরা আছি পিছনে, আমরা তোর সাথে আছি, তোকে আমরা ফেলবো না। এমনি করে আমার বোন অনেক করেছে আমার জন্য, আমার গায়ের চামড়া দিয়েও যদি তাকে জোতা দিই সেটা অন্য হিসাব। তারপরে কি হলো? তারপরে আমার বোন, আমি কোর্ট স্যালেন্ডার করি। কোর্টে সারেন্ডার করেন আপনি? কোর্টে স্যালেন্ডার করি, যে আমাকে কাস্টডিতে দেয় অনেক উকিল, কিন্তু ওদের সিটি, ওরা সবচেয়ে হাই লেভেলের লয়ারকে দাঁড়ায়, 10 জন 12 জন করে দাঁড়ায়। আর আমার সে 2 জন গেছে, আমার বোন চিনে না কোন লয়ার ভার কোনি, তখন আমাকে দেয় না। তখন সব কেসেই সাক্ষী আছে, ওর মা ভাই প্লাস যত উকিল হবে, ওর প্রসঙ্গ নেই। বলে সবাই তো জানে এটা, তাহলে কিন্তু আমি চিৎকার করি ম্যাজিস্ট্রেট বলি, স্যার আপনি নিজে চোখে দেখেন। পরবর্তী নেক্সট ওখানে একটা দাঁড়াই আছে যে 205-এ, যে সচক্ষে দেখেন, কিন্তু ম্যাজিস্ট্রেট এই কাজটা করে নাই। বলে কি যে প্রমাণ এবং সাক্ষ্যাদি কাগজপাতি দাঁড়াতে বোঝা যায় যে সচেতন। মানে এক পর্যায়ে যখন সাক্ষী চলে আসে, লিখিত সাক্ষী, সবাই বলে নাই, খুঁজে পায়নি, কেউ বলে সেটা তো অন্য হিসাব। মেডিকেল ট্রিটমেন্টের রিপোর্ট, মেডিকেল ট্রিটমেন্টেও বলে যে নাই, কিন্তু ওরা টাকা দিয়ে এটা করেছে। দেখেন বাংলাদেশে কি হতে পারে না, কিন্তু একটা মেয়ে মানুষের জীবন কত নষ্ট করে দেয়। এক পর্যায়ে ওর নিজের মুখ দিয়েই বেরোয় যায়। ও যখন দিতে যায়, সাক্ষী দিতে যায়, যে ও তখন ভিকটিম সাক্ষী দিবে যে আমারটা নাই। তখন আমার লয়ার বলে যে আপনি এক বাক্যে উত্তর দেন, কি প্রস্রাবের রাস্তাতে প্রস্রাব করেন? তখন বলছে ও হ্যাঁ। তখন বলে তাহলে আমার একটা কথা বলেন, 10 আনি আপনি আছেন না 12 আনি 16 আনি ভালো আছে? তখন ও বলে যে না আমার 12 আনি ভালো আছে। তখন আমার লয়ার বলে যে মিথ্যা। তখন সারা কোর্টে একটা হইরই পড়ে যে এতগুলা সাক্ষী হলো শেষ সাক্ষী, সবাই বলছে যে নাই, খুঁজে পায়নি। আর এত বছর, 2 বছর অলরেডি, তখন 2-3 বছর চলে যায় কেসটার।
5 বছর ঘুরছে এই কেসটা। আপনি জেল খাটেন কতদিন? আমি প্রথমে কাস্টডিতে আমাকে 9 মাস আমাকে জামিন দেয় নাই, যে নাই তখন আমাকে তো 9 মাস আপনি একটানা জেল খাটেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি বের হন, তারপরে এই প্রসিডিউরটা শুরু হয়? হ্যাঁ, বের হলে পরে 2 বছর ধরে এটা চলে? হ্যাঁ, 3 বছর। 3 বছর। তখন 5 বছরের মাথায় 2012-তে ঘটনা কেসটা হয় শেষে, একদম বছরের শেষে, কিন্তু 2017-তে রায় হয়, আমার 5 বছর সাজা হয়। ওই সময় আপনার লোয়ার কোর্টে 5 বছরের সাজা হয়ে যায়? জি, হইলে পরে তখন আমাকে ওইখানে আমার যে পরিচিত মানুষ, আমার ভাই বোন সবাই জব করেন, যার যার সংসার নিয়ে দৌড়াতে পারে না, তখন আমি ওইখানে পরিচিত যে ছিল, জেলের ভিতর যে পরিচয় হয়েছিল, ওরা তখন মাদকের ব্যবসা করতো, কিন্তু ওরা মানুষ ভালো ছিল, তাদের সাথে একটা আমার পরিচয় হয় ওর ভিতরে। জীবনে কোনোদিন ভাবছেন জেল খাটবেন? না, কিন্তু আমি আসলে দেখি শুধু খারাপ মানুষই জানে, অনেক মানুষ ওইখানে কেউ কেউ আছে 14 দিনের রেজাল্ট দেখেন, 14 দিন। বললাম না, আজকে যারা শুনতেছেন, দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমি আমার লাইফে এই রেডিও 13 বছর ধরে রেডিও ক্যারিয়ার আমার, আমি প্রায় 9 থেকে 10 বছর শুধু এই অনুষ্ঠানগুলোই করি, 9 to 10 ইয়ার্স। কত মানুষের জীবন গল্প যে আমি শুনেছি। আমার খালি মোস্ট কেসেস যেটা মনে হয়েছে যে মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হলো ইমোশনাল হয়ে বিয়ে করা। মানে এটা যে কি করতে পারে একটা লাইফকে। কত কেস যে আমি উপস্থাপন করেছি। আমি শুধু একটা কথাই বলতে চাই, মেয়েরা বেশি ভিকটিম হয়, বাট ছেলেরাও ভিকটিম হয়। প্লিজ ডু নট ডু। প্রেম আসতে পারে, কিন্তু বিয়ের সিদ্ধান্তের জায়গাটা এরকম ভাবে নিয়েন না, কজ জীবনটা যে কত কঠিন। মাই গুডনেস। ভদ্রমহিলা আরো কি বলে শোনেন। হ্যাঁ, তারপর যেদিন সাজা হয় সেদিন ছিল বৃহস্পতিবার, আমি রবিবারে কোর্ট সিলিন্ডার করি, উনাদের কাছে টাকা পয়সা দিই, যে 30,000 টাকা দিই, যে আপনার আমাকে হাইকোর্ট করেন, বাকি টাকা আমি দিব। তারপরে 5 মাসের মাথায় আমাকে হাইকোর্টে থেকে জামিন দেয়। জজ কোর্টে থেকে আমাকে দেয় না, আমাকে তো মেট্রো কোর্টেতে সাজা হলো, জজ কোর্টেতে আমাকে দেয় নাই। কিন্তু আমি জজ কোর্টেতে কিন্তু 5 বছরের সাজা আমি জজ কোর্ট থেকে পেতাম, আমাকে দেয় নাই জামিন। পরে আমাকে হাইকোর্টে থেকে জামিন দিলে জজ কোর্ট থেকে আমি চলে আসি। পরে ওই সময় আমি যখন জেলে ছিলাম 5 মাস, ওই সময়টা আমার বাচ্চা পানিতে পড়ে গেছিল, তখন আমার বাচ্চা সাঁতার জানতো না, আজকে আমার বাচ্চা এই পর্যায়ে থাকতো না। আমাদের একটা ভুলের কারণে একটা নারী হয়ে নারী সংসার এবং আমাদের সন্তানগুলো শেষ হয়ে। আপনি বারবার নারীর কথা কেন বলছেন বলেন তো? আপনার যে জামাই, হ্যাঁ, পুরুষ, আপনি তার কথা কেন? ওই নারী যদি না জেনে শুনে আসতো তাহলে আসতো না আমার কথাটা। এটা আপনার 100% ভুল ধারণা। এই চিন্তার জায়গা যদি আপনি ডেভেলপ না করেন, তাহলে হয়তো আপনার জীবনে আবারও ভুল হবে, আল্লাহ মাফ করুক। প্রথম কথা হচ্ছে যে আমার চারপাশে তো ভুল করার মতো অসংখ্য এলিমেন্ট আছে। তো তার মানে কি বিষয়টা এরকম যে আমি ভুল করব, কেউ একজন এসে আমাকে জোর করে ভুল করাচ্ছে? আমরা তো সবাই অ্যাডাল্ট। মেয়েটার দোষ দিয়ে লাভ কি? আপনার হাজবেন্ড তো থাকা অবস্থায় গেছে, যদি আপনার কথা সত্যি হয়ে থাকে, তো দোষটা আপনার হাজবেন্ডের। আল্লাহ পাক আমার ইবাদত কবুল করুন। আপনাদের ইন্টারনালি কোনো প্রবলেম ছিল কি না ছিল সেটা তো আপনারা ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। সেটা ওইটা নিয়ে আমরা বরং ওই মেয়েটাকে দোষ না দেই। মেয়েটা যদি দোষ থেকে থাকে, তাহলে মেয়েটার চিন্তা করা উচিত ছিল যে হ্যাঁ, এই সংসারটা, একটা বাচ্চা আছে, এই সংসারটা টিকে থাকা উচিত। এটা আমি আপনার সাথে একমত। কিন্তু এটার মানে এরকম না, যদি আপনার হাজবেন্ডের স্বভাবই এটা হয়ে থাকে, তাহলে ওই মেয়েটা না থাকলে আরেকটা মেয়েকে সে বেছে নিত। চলে আসছি, এই যে ক্লুটা ধরতে পারছেন। আমি তখন চিন্তা করলাম যে এই মেয়েটাকে আমি আত্মীয় স্বজন সব ঝামেলা করে ধরে কেস কাবারি দিয়ে আমি একে বাদ করতে পারি, কিন্তু এ আবারও যাবে। আচ্ছা, আমি যে প্রসঙ্গে জানতে চাই, আপনাকে 5 বছরে যখন সাজাটা দেওয়া হলো, আপনি হাইকোর্টে মামলাটা নিয়ে গেলেন, হাইকোর্টে নিয়ে আমাকে জামিন দিল। এখন জামিনে আছি আমি, এখনো জামিনে আছেন। তার মানে মামলাটা এখনো চলছে এবং এটা কবে নাগাদ রেজাল্ট আসবে, কি হবে না হবে আপনি জানেন না? জানি না। এমন হতে পারে যে আপনার সাজা হয়ে যেতেও পারে। আমার বহাল রয়েছে। তখন আমি এইবার চাইছিলাম যে আমাকে পার্মানেন্ট জামিন দিতে, কিন্তু পার্মানেন্ট জামিন আপনাকে দেয় নাই। আমাকে 1 বছর দিয়েছে। 1 বছর। তার মানে এই মামলাটা কত বছর যাবত চলছে? 2012 সালের ডিসেম্বর, 29 ডিসেম্বর থেকে। আপনি আমাকে সহজ কথা এক লাইনে বলবেন, প্রত্যেকটা মোমেন্টে মনে হয় না যদি 5 বছরের সাজা হয়ে যায় কি হবে মেয়েটার? হ্যাঁ, সবসময় মনে হয়। তার মানে উনি বাইরে আছেন, কিন্তু আলটিমেটলি ভেতরে, উনি মনের ভিতর থেকে উনি জেলে আছেন। আরেকটা যেটা কথা বলি, আল্লাহ সত্যই সবার জন্য আছেন। আমি সবসময়, আমি 5 ওয়াক্ত না, আমি বেশিরভাগ ওখানে যখন থাকছি শুধু জায়নামাজি আমার কাজ। আমাকে সবাই বলতো যে একে খালি জায়নামাজিই বসে থাকি। আপনিও তো মামলা করেছিলেন? হ্যাঁ, আমি নারী নির্যাতন এবং একটা আমার কাছে যৌতুক নিয়েছিল 2 লাখ টাকা আমার বাবা থেকে। সেটা ওই মামলা কি হয়েছে? ওরা চালাকি করে একসময় বলছিল আমাকে মাঝখানে যে তুমি কেসগুলো উঠা নিয়ে আমরা কেস উঠাবো। তখন আমি মিসিং এই ভুলটা আমি করি, কারণ ওর আত্মীয় স্বজন বলছিল, যখন ওরা যেটা বলাইছিল যে সে কেসগুলো উঠে কাগজপত্র নিয়ে এসুক, আমরা মাঝখানে আমি সব কেস উঠাইছি, কিন্তু তারা কেস উঠাবে না। তখন বলে আমার বোনটা গেছে, গাড়ি নিয়ে গেছে, আমাকে নিয়ে গেছে। আর তখন তারা বলে কি, ওরা যদি ওরা ফোনই স্টপ করে বসে আছে, মানে কেস তোলার পরে কি আপনারা ধরা খেয়ে গেছেন? হ্যাঁ, তখন আমি একটা পারিবারিক কেস এসে আবার দরখাস্ত করছি, যে তখন এটা উঠে নেই, দরখাস্ত দিচ্ছি যে নেক্সট তারিখে আসলে উঠবে। তখন শুধু ওই পারিবারিক কেসটা ছিল, আর যে আমার কাছে যৌতুক নিছে এগুলা আর উঠানো হয়ে গেছে।
আচ্ছা, ডিভোর্সটা হয়ে গেছে আপনাদের, যে ডিফোর্স ওরা এই যে কিছুদিন আগে দিয়েছে। জি জি দিস ইজ রিয়েলি টাচি স্টোরি এবং সহ্য করার মতো না। উনি যে গল্পটা আজকে মুখ ঢেকে এখানে বলেছেন, ওনার গার্ডস ছিল পুরো সমাজকে ফেস করার, কিন্তু ওনার মেয়ের কথা চিন্তা করে উনি আজকে ফেসটা দেখান নাই। মেয়ের সামাজিকতা, মাশাআল্লাহ, শি হ্যাজ এ কিউট বেবি, বেঁচে থাকার একটা অবলম্বন তার কাছে আছে, কিন্তু জীবনে একটা ভুলের জন্য পুরো জীবনটা কোথায় চলে যায় আপনারা চিন্তা করে দেখেন। ওনাকে যে অত্যাচারটা করা হয়েছে, আমি যদি বলি যে হ্যাঁ অত্যাচার জীবনে আসতেই পারে, ঘটনা দুর্ঘটনা ঘটতেও পারে, উনি যদি ঠান্ডা মাথায় স্টেপটা নিত যে ঠিক আছে মামলা তো আমাকে করতে হবে, পুলিশের দ্বারস্থ আমার হতেই হবে, তো ঠিক আছে ও যে অন্যায় করছে সেটার জন্য নারী নির্যাতন মামলা করি বা এটা করি ওটা করি, ঠিক আছে, ওইখানেই কিন্তু সাজাটা এনাফ ছিল। কিন্তু উনি না করে নিজে এই ধরনের একটা কাজ করেছে জিঘাংসা থেকে, যে না আমার সংসার যেহেতু হলো না, ওরা এমন একটা ব্যবস্থা করে দিব যাতে করে ও অন্য কোনো মেয়ের কাছে যেতে না পারে, এবং সেটা সে করার স্টেপ নেওয়ার পরে ওনার লাইফটা পুরোটাই বিকলাঙ্গ হয়ে গেছে। শুধু এটা তো আপনারা পরিণতি দেখলেন, আমি একটা কথাই বলতে চাই যে এটা হয়তো 5 বছর জীবনটাকে একটা ব্র্যাকেটে ফেলে দিয়েছে, আসলে কি হবে না হবে উই ডোন্ট নো। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, উনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, ওনার সামাজিকতার জায়গাটা, ওনার ঘরে একটা মেয়ে